এই ছেলে, তোর পরিচয় কি? আমার পরিচয়, আমি একজন সাধারণ মানুষ। তা না হয় বুঝলাম, তা আমার কাছে কি? আপনার কাছে আমার কিছু কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বল, সময় নেই আমার হাতে। তা তো আমি জানি। তাহলে ন্যাকামি না করে তাড়াতাড়ি বল। আই লাভ ইউ নুসরাত। বাট আই ডোন্ট লাভ ইউ। আমাকে কেন ভালোবাসা যায় না? তোর মধ্যে এমন কি আছে যে আমি তোকে ভালোবাসবো? তুমি এতটা পাল্টে যাবে আমি কখনো তা ভাবিনি। সময়ের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, যা সামনে মনে রাখা যায় না। তাই বলে সেই পুরনো দিনগুলো কি ভুলে যাব? হ্যাঁ, যাব। কারণ আমি ছিলাম তখন একজন সাধারণ মেয়ে, আর এখন আমি সাধারণ মেয়ে থেকে অনেক পাওয়ারফুল মেয়ে হয়ে গেলাম। তুমি আমাকে এভাবে ভুলে যাবে এত বড় একটা চেয়ার পেয়ে, তা আমি ভাবতেও পারিনি। তা এখন যেহেতু বুঝতেই পারছিস, তাহলে এখন আর আমার পিছনে না ঘুরে নিজের পথ দেখ। আকাশ কোনো কথা না বলে চুপচাপ চলে আসে। বাইরে এসে কান্না করতে থাকে। এখন হয়তো অনেকেই তেমন কিছু বুঝতে পারতেছেন না, তাহলে সংক্ষেপে বলি আমি। এখানে আকাশ গ্রামের ছেলে, আর ইরা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। আকাশ ওই ইরার পরিচয় হয়েছিল 4 বছর আগে, আর আজ 4 বছর পর আকাশ নিজের ভালোবাসার কথা ইরাকে বলতে এসেছে, কিন্তু ইরা আকাশকে ফিরিয়ে দিয়েছিল। আর কেনই ফিরিয়ে দিয়েছিল তার কিছুটা কারণ আপনারা গল্পের নাম পড়ে বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য অতীতের কিছু কাহিনী আছে যা আপনাদের জানতে হবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন ইরা আকাশের প্রপোজাল গ্রহণ করেনি। তাহলে চলুন 4 বছর আগে কিভাবে ওদের মধ্যে পরিচয় হয়েছিল তা জেনে আসি। ফ্ল্যাশব্যাক। আকাশ, তোর তো রেজাল্ট অনেক ভালো হয়েছে। তা এবার কোথায় গিয়ে পড়াশোনা করবি? আব্বু, রেজাল্ট তো আমার অনেক ভালো, আমি চাই ঢাকায় গিয়ে পড়তে। এত দূরে গিয়ে পড়ার কি দরকার বল? আব্বু, বড় বিশ্ববিদ্যালয়ে না পড়লে বড় হব কি করে? আর ওখান থেকে ভালো রেজাল্ট করে বের হতে পারলে তোমাদের ওখানে নিয়ে আসবো। তবে বাবা, সাবধানে যাবি ওখানে। কোনো খারাপ ছেলেদের সাথে কিন্তু মিশবি না। যদি টাকার প্রয়োজন হয় আমাদের বলবি। ঠিক আছে আব্বু, ওখানে গিয়ে যদি ভালো টিউশনি পাই তাহলে তো আর কোনো সমস্যা থাকবেই না। ঠিক আছে, তুই তাহলে এবার বের হ। আর যখন ভার্সিটি বন্ধ দিবে তুই কিন্তু চলে আসবি। ঠিক আছে আব্বু। ওই দিন আকাশ ওর ব্যাগপত্র নিয়ে ঢাকা চলে আসে। ওখানে ভার্সিটিতে গিয়ে কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। ওনাদের মাধ্যমে আকাশ ভার্সিটির হোস্টেলের মধ্যে একটা সিট পায়। ওই রুমে ওরা দুজন থাকে। এই রুমটা অনেক ছোট, সেজন্য দুজনের বেশি থাকা যায় না। এই রুমের সাথে ওয়াশরুম আর কিচেন রুম আছে। আকাশ ওখানে গিয়ে ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয়। আম্মু, আব্বু, আমি ভার্সিটিতে এসে কাগজপত্র জমা দিয়েছি, আর এখান থেকে হোস্টেলের মধ্যে রুমও পেয়ে গেছি। এখন তাহলে আমি রাখি, পরে আমি তোমাদের সাথে কথা বলবো। পরের দিন সকালে আকাশ হোস্টেল থেকে বের হয়ে ক্লাস করতে যায়। কেননা আকাশের নবীনবরণ আজকে, তাই অনেক শিক্ষার্থী ওখানে উপস্থিত হয়। ওখানে অনেক লেকচারাররা নিজেদের অনুপ্রেরণার কথা বলে শেষ করে। ওই দিনের মতো ওইখানেই প্রায় অনুষ্ঠান শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষ করে ছাত্রছাত্রীরা নিজেদের রুমের দিকে যেতে থাকে। আকাশও নিজের রুমের দিকে যেতে থাকে। তখন রুম করার সময় আকাশ মেয়েটার গায়ের উপর পড়ে যায়। মেয়েটা উঠে একটা চড় দেয়। তোর সাহস কি করে হয় আমার গায়ে এসে বাড়ি দেওয়ার? দেখুন, আমি ইচ্ছে করে পড়িনি, আমি ঢুকছিলাম ভেতরে আর আপনি বের হচ্ছিলেন, তাই তো। তাহলে এখন সঠিক বেঠিকের হিসেব এখন আমি তোর থেকে শিখবো? দেখুন, আমি কিন্তু এমন কিছু বলিনি। তাহলে ধাক্কা তো দিলি, আবার বড় বড় কথা। দেখুন, আগে কি দেখবো? আগে তো আমার উপর থেকে উঠবেন, তারপর না হয় বলবেন আমাকে। নুসরাত এবার ওর দিকে তাকায়। নুসরাত এতক্ষণ আকাশের বুকের উপর ছিল, তাই উপর থেকে উঠে আমার কাজ আছে বলে বেঁচে গেলি, নয়তো আমি আজকে তোকে কি করতাম তা আমি নিজেও জানি না। দেখুন, আমি কিছু করিনি। ওই চুপ কর। নুসরাত রাগ দেখিয়ে চলে গেল। অন্যদিকে আকাশ গিয়ে ক্লাসে বসে পড়ল। কিছুক্ষণ পর স্যার এসে পড়া বোঝাতে লাগলো। আকাশ যা কিছু নোট করতে রাখছে। অন্যদিকে কিছুক্ষণ পর নুসরাত ক্লাসে এলো, তার স্যারের পারমিশন ছাড়া। স্যার ও নুসরাতকে কিছু বলেনি। নুসরাত এতে একটা সিটে বসে যায়। ওই দিনের ক্লাস শেষ হয়। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে বেরিয়ে আসবে, তখন মাঠে অনেক ছেলেকে দেখতে পায়। তাই আকাশ কোনো কিছু না ভেবে ওইখান থেকে যেতে থাকে। তখন ছেলেগুলো, এই,
তুই তো সে ছেলে, তাই না? কোন ছেলের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নুসরাত ম্যামের গায়ে তুই পড়েছিলি? আরে আপনারা ভুল করছেন, আমি ওনার গায়ে পড়িনি, উল্টো উনি আমার গায়ে পড়েছে। কিন্তু আপনাকে আর আমি আপনাদের কেন এইসব কথা বলছি? আমাদের বললো তুই মার খাবি, আর না করলেও মার খাবি। কিন্তু কেন? তা কি তোকে বলতে হবে? এখন চল আমাদের সাথে। ওরা আকাশের দিকে আসতে গেলে আকাশ অনেক জোরে দৌড় দেয়। এতে করে ওরা আকাশকে ধরতে পারেনি। পরের দিন আকাশের ভার্সিটিতে আসেনি। ওই দিনের পর আকাশ ভার্সিটিতে আসে। ওখানে কাউকে না দেখতে পেয়ে আকাশ চলে যায় ক্লাসে। তখন স্যার কিছু প্রশ্ন ধরেছিল শিক্ষার্থীদের, কিন্তু কোনো শিক্ষার্থী উত্তর দিতে পারছে না। তোমাদের কালকে আমি পড়ে আসতে বলেছিলাম, কিন্তু তোমরা দেখছি কেউই পড়ো না। ভার্সিটিতে আসো কেন তাই তো আমি বুঝি না। তোমাদের এমন অবস্থা হলে আমি তোমাদের আর পড়াতে আসবো না। অন্যদিকে আকাশ প্রশ্নগুলোর উত্তর জানে, তাই স্যারকে বলে, স্যার, যদি আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারি তাহলে কি আমাকে ভেতরে বসতে দেবেন? দিব, যদি তুমি উত্তরগুলো লিখে দিতে পারো। আপনার প্রশ্নের উত্তরগুলো হলো, এরপর স্যার আকাশের কথা প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করেই দেয়। স্যারের উত্তরগুলো শুনে অবাক হয়। তারপর বোর্ডের মধ্যে একটা সমীকরণ বুঝিয়ে দিতে বলে। আকাশ পেন দিয়ে বোর্ডে লিখতে থাকে। আকাশের হাতে লেখা এতটাই সুন্দর যে স্যার বাকি সব শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আকাশ ওইসবের দিকে খেয়াল নেই। আকাশ লেখা শেষ করলে স্যার আকাশকে বসতে বলে। তখন ক্লাসের সব শিক্ষার্থী ও স্যার হাতে তালি দেয়। তাহলে আকাশ, তুমি নিজের সিটে গিয়ে বসে পড়ো। আকাশ সিটে বসতে দেবে, তখন পাশের সিটে দেখে নুসরাত বসে আসে। আকাশ অনেক ভয় ভয় নুসরাতের পাশে গিয়ে বসে। এরপর স্যার বাকি পড়াগুলো বোঝাতে থাকে। এত সুন্দর লেখা আর এত পড়া কি করে মুখস্থ করিস? আপনাকে কেন বলবো? আমাকে আগে তা বলেন। ওই দিন তো বেঁচে গেলি। যদি ওই দিন বাঁচতে না পারতি তাহলে সবার সামনে আজকে তুই হিরো হতে পারতিস না। দেখুন, সবাই যদি সবটা পারতো তাহলে আজকে আপনি আমার জায়গায় থাকতেন আর আমি আপনার জায়গায়। আকাশের এমন কথায় নুসরাতের অনেক রাগ হয়। তাই নুসরাত রাগ করে রুম থেকে বের হয়ে আসে। আকাশ ক্লাস শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আজকে আকাশ অন্য একটা পথ দিয়ে চলে আসে হোস্টেলের মধ্যে। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে আসে। তার সাথে আকাশ ও নুসরাতের ঝগড়া তো লেগেই থাকে। আকাশ অনেক মেধাবী হয়, স্যাররা ওকে কিছু বলতো না। আর নুসরাতের বাবা প্রধানমন্ত্রী হওয়ার কারণে স্যাররা ভয়ে কিছু বলতে চায় না। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আকাশ ও নুসরাতের পরীক্ষা চলে আসে। ওরা পরীক্ষা দিতে থাকে। এভাবে যতটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে আকাশের প্রতিটা বিষয় ভালো হয়েছে, তাই আকাশ অনেক খুশি। অন্যদিকে নুসরাতের পরীক্ষাগুলো অনেকটা খারাপ হয়েছে, কেননা তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন। পরীক্ষা শেষ হওয়ার পর ওদের ভার্সিটির কয়েকদিন বন্ধ থাকে। এই ফাঁকে আকাশ বাড়িতে আসে। আকাশ, তুই এসেছিস, অনেক বছর পর এলি তুই। কি করব আব্বু, পড়াশোনার অনেক চাপ, তার উপর তুমি তো বুঝতেই পারছো বন্ধ একদম পাইনি। 2-3 দিনের জন্য বন্ধ পাই, এই সময়টা আসলে শুধু শুধু লস। এবার কয়দিন থাকবি তুই? এই তো 5 দিন থেকে চলে যাব। এই 5 দিনে অনেক ভালো ভালো জিনিস আমি তোকে খাওয়াবো। ঠিক আছে আম্মু। বাড়িতে আসার পর আকাশের 5 দিন সময় শেষ হয়ে যায়। এরপর আকাশ রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। ওখানে 3 দিন রেস্ট করার পর আকাশের রেজাল্ট দেওয়া হয়। ওই রেজাল্টে আকাশ প্রথম হয় আর নুসরাত হয় সেকেন্ড। এতে করে নুসরাত অনেকটাই রেগে যায়, তাই নুসরাত স্যারের কাছে যায়। স্যার, স্যার, কোথায় আপনি? কি হয়েছে? আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, আমাকে প্রথম স্যার দিবেন, কিন্তু এখানে তো। দেখো নুসরাত, তুমি 7টা বিষয়ের মধ্যে একটাই ফেল করেছো, আর বাকি বিষয়গুলোতে তাও টেনে টুনে পাশ করেছো। তোমার বাবার সম্মানের দিকে তাকিয়ে তোমাকে 2য় স্থান দেওয়া হয়েছে। আর আকাশের রেজাল্ট এতটাই ভালো যে ও সব বিষয়ে 85+ পেয়েছে। এই আকাশকে তো আমি দেখে নিব। দেখো, তোমাকে আমি একটু সাজেস্ট করি, তুমি আকাশের সাথে শত্রুতা না করে বন্ধুত্ব করে নাও, এতে করে তোমারই লাভ। কি করে আমার লাভ? দেখো, তোমাদের দুজনার এই রোল পাশাপাশি, তাই তুমি ওর সাথে বন্ধুত্ব করলে ওর থেকে সব রকম সাহায্য তুমি পাবে, এতে করে তোমাদের জন্য ও ভালো হবে। স্যারের কথা শুনে নুসরাতের ভালোই মনে হয়েছিল, তাই নুসরাত আর কোনো কথা না বলে চলে আসে ওখান থেকে। বাড়িতে এসে নুসরাত ভাবতে থাকে স্যারের কথাগুলো।
আসলে স্যার তো ভালো কথাই বলেছিল আমাকে, যদি ওর সাথে বন্ধুত্ব করি তাহলে আমারই তো উপকার হবে। কি ভাবছিস নুসরাত? কার কি ভালো হবে কিছুই তো বুঝলাম না। আপু, তেমন কোনো ব্যাপার না, আসলে আমি এমনিই বলছিলাম। তা তুমি কখন এলে? এই তো মা, কাজ শেষ করে এলাম। এখন এটা বল, তোর রেজাল্টের খবর কি? আমার রেজাল্ট দিয়েছে, আমি দ্বিতীয় হয়েছি। তাহলে প্রথম কে হলো? একটা ছেলে আব্বু, গ্রাম থেকে এসেছে, অনেক মেধাবী ছেলেটা। কি বলিস? ওর জন্য তুই ফার্স্ট হতে পারিসনি? না আব্বু, তুই যদি চাস তাহলে ওই ছেলেকে আমি... না আব্বু, লাগবে না এমন কিছু করার। তার চেয়ে এই বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি না হয় দেখে নিব। ঠিক আছে, দেখিস। তবে কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে জানাবি। আমার স্বপ্ন তোকে যে সত্যি করতেই হবে। চিন্তা করো না আব্বু, আমি তোমার স্বপ্ন পূরণ অবশ্যই করব। পরের দিন আকাশ ভার্সিটিতে যায়। নুসরাতও আসে ওখানে। নুসরাত আকাশকে দেখে ডাক দেয়। ওই, এদিকে আয়। কি জন্য ডেকেছো তা বলো। আজকে থেকে কি আমরা বন্ধু হতে পারি? নুসরাতের কথায় আকাশ অনেকেই অবাক হয়, কেননা হঠাৎ করে নুসরাতের মুখে এমন কথা আকাশ মেনে নিতে পারেনি। তাই ভাবতে থাকে। ওই, কি ভাবছিস? না কিছু না। তাহলে উত্তর কেন দিচ্ছিস না? তেমন কিছু না, যে কথাটা বলার ছিল। আসলে তুমি তো আমাকে দেখতেই পাও না, সে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছো তাই অবাক হয়েছি। না, আসলে আমি ভেবে দেখেছি, দুজনের যখন একই সাথে থাকবো, মানে পাশাপাশি রোল, তাই বন্ধু করাটা উচিত। শুধু কি এটা নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে? বিশ্বাস করো, কোনো কারণ নেই। তাহলে ভেবে দেখা যায়। তাহলে চলো কোথাও গিয়ে খেয়ে আসি। কেন খাবো? আমার কাছে টাকা নেই। আরে, আমার কাছে আছে। তাছাড়া এখন যেহেতু আমরা বন্ধু হয়েছি, তখন আমি না হয় তোমাকে খাওয়াবো। ঠিক আছে চলো। নুসরাত ওর গাড়িতে করে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে। তবে রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি দাঁড় করিয়েছিল, কিন্তু গাড়ির নাম্বার দেখে আবার ছেড়ে দেয়। রেস্টুরেন্টের ভেতরে ওরা নুসরাত খাবার অর্ডার করতে থাকে। ওইটার খাবার নিয়ে আসার পর দেখুন ওয়েটার, আমার কাছে টাকা নেই, তাই আপনি খাবার শেষে আমার কাছ থেকে কিন্তু টাকা চাইবেন না। ওয়েটার, টাকা আমি দেব, চিন্তা করতে হবে না। খাবার দেওয়া শেষ হলে আসতে পারো। ওইটা চলে যায়। ওইটা যাওয়ার পর আকাশ একটু চিন্তা থেকে বাঁচল। এটা কি হলো? কোনটা? আমি তো কিছু কিছু বুঝতে পারলাম না। তোমার কি মনে হয় খাওয়া শেষ করে আমি এখান থেকে চলে গিয়ে তোমাকে ফাঁসিয়ে দেব? আসলে আমিও ঠিক তাই ভেবেছিলাম। তাহলে তোমার এখনো সন্দেহ কিছুটা আছে, তাই তো? সত্যি বলতে কিছুটা। এখন তাহলে খাওয়া শুরু করো, না হয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। ওরা দুজন খাবার খেতে থাকে। খাবার অনেক টেস্টি হয়। আকাশ অনেক তৃপ্তি নিয়ে খাবার খেতে থাকে। খাবার শেষে নুসরাত খাবারের বিল দিয়ে দেয়। এরপর আকাশকে ওর হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে নুসরাত চলে যায়। এদিকে আকাশ ওর রুমে এসে পড়া শুরু করলো আবার। এভাবে চলতে থাকে আকাশ ও নুসরাতের দিন। নুসরাত প্রতিদিন আকাশের খোঁজ খবর নিতে থাকে। এতে করে ওদের মধ্যে আকাশে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। এতে করে ভার্সিটির সবাই ওদের সম্পর্কে কথা জানে। আকাশ, একটা কথা বলার ছিল। কি কথা? আমি না কিছু অঙ্ক বুঝতে পারছি না, তুই যদি আমাকে একটু বুঝিয়ে দিতি। আরে এই কথা এভাবে কেন বলছিস? ঠিক আছে, আমি তোকে না হয় এখন বুঝিয়ে দেব। তাই বলে এই মাঠে বোঝাবি? কেন, কোনো সমস্যা হবে কি? না, ঠিক আছে। আচ্ছা, তুই তাহলে বোঝা আমাকে। এরপর আকাশ নুসরাতকে অঙ্ক বোঝাতে থাকে। নুসরাতও ভালো করে অঙ্ক বুঝতে থাকে। এভাবে আবারও পরীক্ষা প্রায় চলে এসেছে। আকাশ ও নুসরাত ভালোভাবেই নিজেদের পড়াশোনা করতে থাকে। এভাবে তৃতীয় সেমিস্টার আকাশ তো ভালো রেজাল্ট করে, তার সাথে নুসরাতও অনেক ভালো রেজাল্ট করে। এভাবে চলতে থাকে ওদের দিনকাল। কিন্তু আকাশ অজান্তেই নুসরাতকে ভালোবেসে ফেলে, কিন্তু ভয় বলতে পারছে না। এইদিকে ওরা এখন লাস্ট সেমিস্টারে, তাই ভার্সিটি থেকে ওদেরকে ভ্রমণের জন্য নিয়ে যাবে, তাও বান্দরবন জেলায় ঘুরে দেখার জন্য। ওখানে যাওয়ার জন্য সবার কাছ থেকে টাকা নেওয়া হয়। কি রে, বসে আছিস কেন? এমনি। কিছু না, কিছু তো আছেই, বল কি হয়েছে? ভার্সিটি থেকে আমাদের ভ্রমণের জন্য বান্দরবান জেলা নিয়ে যাবে। এ তো ভালো কথা, আমি তো টাকা জমা দিয়ে দিয়েছি। কেন, তুই কি যাবি না?
যেতে তো ইচ্ছে করে, কিন্তু আবার কিন্তু কিসের? আমার কাছে এত টাকা নেই, তাই আমি যেতে পারবো না। আমি তা জানি, সেই জন্য আমি তোর নামটাও বসিয়ে দিয়েছি এবং টাকাও জমা করে দিয়েছি। সত্যিই? আকাশ খুশি হয়ে নুসরাতকে জড়িয়ে ধরে। নুসরাত এখন কি করবে বুঝতে পারছে না, কেননা এই প্রথম আকাশ নুসরাতকে জড়িয়ে ধরেছে। এদিকে নুসরাত কিছু না বলাতে আকাশ ব্যাপারটা বুঝতে পারে আর নুসরাতকে ছেড়ে দেয়। সরি, আসলে আমি একটু খুশি হয়ে। বুঝতে পারছি আমি। এখন চল আমার সাথে। কোথায় যাবো? আরে ঘুরতে যাব, তাই কিছু শপিং করব। আচ্ছা চল তাহলে। নুসরাত আকাশকে নিয়ে শপিং মলে গেল। ওখানে নুসরাত নিজের পছন্দের মতো যা যা প্রয়োজন তার নিতে থাকে। এরপর আকাশকে নিয়ে আসে ছেলেদের সাইডে। ওখানে আকাশকে অনেক কিছু কিনে দিতে থাকে নুসরাত। কিরে, এগুলো কার জন্য? কার জন্য আবার? তোর জন্য। দেখ, সবাই নতুন জিনিস পরে যাবে আর তুই পুরনো এইগুলো, তাই তোকেও কিনে দিলাম। সত্যি তুই অনেক ভালো। ভালো হাসালি। আমি শুধুমাত্র তোকে ইউজ করতেছি, যাতে করে আমি ভালো রেজাল্ট করতে পারি। এরপর একবার পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে আর আমার প্রয়োজন হবে না। কি ভাবছিস যেমন করে? ভাবছি তুই কি এইগুলোও নিবি নাকি? কোনগুলো? এরপর নুসরাত আকাশের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলে, তা শুনে সিসি, কি বলছিস এগুলো? তাও তোর সামনে নেবো নাকি? আমার সামনে নিলে কি হবে? তাছাড়া আমার সব কিছু তো তুই দেখলি। ওই, আমি জাস্ট কিনতে দেখেছি, পড়তে নয়। তুই চাইলে একদিন তোকে ভিডিও কলে দেখাতে পারি। আমার লাগবে না দেখা, এখন চল, বিকাল হয়ে গেছে। চল তাহলে। আকাশ হোস্টেলে এসে ওর বাবা মাকে এই ভ্রমণের কথা বলে। ওনারা শুনে অনেক খুশি হয়। তবে আকাশ নুসরাতের ব্যাপারে বলেছিল ওর বাবা মাকে, তবে ফ্রেন্ড হিসাবে। আকাশ কথা বলে শুয়ে পড়ে। 2 দিন পর আকাশ ও নুসরাত একসাথে ভার্সিটিতে আসে নিজেদের ব্যাগ নিয়ে। ওখানে ওরা টিকিট কেটে নেয়। ওইখান থেকে যাকে যে সিট দেওয়া হবে সে গিয়ে ওই সিটেই বসবে। তাই ওরা টিকিট নিয়ে আকাশ ভিতরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর নুসরাত বাসে ওঠে, কিন্তু ওর সিট আকাশের সাথে পড়েনি। তাই নুসরাত আকাশের পাশে একটা মেয়ে ছিল। ও মেয়েকে নুসরাত ওর টিকিট দিয়ে আকাশের পাশ থেকে উঠিয়ে দেয় আর ওই সিটে নুসরাত বসে পড়ে। রে, ওই বেচারাকে উঠালি কেন? তা না হলে কি করব বল? দুজনে একসাথে গেলে গল্প করতে করতে যাব। ঠিক আছে, তাই করিস। ওরা গল্প করতে থাকে। কয়েক ঘন্টা পর ওরা এসে নামে বান্দরবান। বান্দরবান এসে নামা মাত্রই স্যার বলে, তোমরা এখন জার্নি করে এসেছো, তাই এখন তোমরা আগে হোটেলে রেস্ট করব, তারপর আমরা দুপুরের পর বের হব। স্যারের কথা শুনে সবাই ভিতরে চলে যায়। অন্যদিকে আকাশ চলে যায় ওর রুমে। ওখানে ওরা সকাল পর্যন্ত রেস্ট করে। তারপর থেকে ওরা ঘোরাঘুরি করবে, তাই দুপুরে খাবার খেয়ে নেয়। দেখো, তোমাদের যে কারণে এখানে রেখেছি, তোমাদের কাছে দুটো চয়েস আছে। একটা হলো স্বর্ণ মন্দির দেখা, আর একটা হলো নীলাচল ঘুরে দেখা। এখন এখান থেকে তোমাদের কোনটা পছন্দ হয়? স্যার, আমাদের হাতে যেহেতু সময় কম, মানে এখন 3টা বাজে, আর ওখানে যেতে আরো 30 মিনিট লাগবে, তাই স্বর্ণ মন্দিরে যাওয়াটা ঠিক হবে। আকাশের সাথে অন্য সব শিক্ষার্থীরাও একমত হলো। ওখানে ওদের নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার সময় ওরা চারিদিকে পাহাড় দেখতে থাকে। কিছুক্ষণ পর ওরা ওদের গন্তব্যস্থানে এসে নামে। ওরা টিকিট কেটে ভিতরে ঢুকে যায়। ওখান থেকে উপরে উঠে ওরা মধ্যে ঢুকে দেখতে থাকে। ওখানে সবকিছু স্বর্ণের মতো লাগছে। ওয়াও আকাশ, এত সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, অনেক সুন্দর, তবে আরো সুন্দর হতো যদি এইসব কিছু স্বর্ণের হতো। কি, এগুলো স্বর্ণের না? তাহলে এরকম স্বর্ণের মতো দেখাচ্ছে কেন? এগুলো রং করা। তাহলে শুধু শুধু আসলাম এখানে। আমি তো মনে করেছিলাম এখানে স্বর্ণ আছে অনেক। ওই যে মুকুটটা দেখছো, ওটা স্বর্ণের। ও, তাই বলো। ওরা ওখানে প্রায় 1 ঘন্টার মতো ছিল। এরপর সাথে করে ওখানে অনেক রকমের ছবি তোলে ওরা। সন্ধে হতেই ওরা ওখান থেকে চলে আসে। এ রাতে ওরা রেস্ট নেয়। পরের দিন সকালে আবার ওরা চলে যায় নীলাচল। ওখানে ওরা অনেক কিছু দেখতে পায়, কেননা চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়ই ওদের চোখে পড়ে। আকাশ আর নুসরাত ওখানে অনেক মজা করে। ওরা দুজনে অনেক ছবি ওঠায় ওখানে। ওখান থেকে ওরা বিকেলের মধ্যে ঘোরা শেষ করে এরপর পরের দিন ওরা আসে মেঘালয়। মেঘলা অনেক সুন্দর একটা জায়গা। এখানে ঢুকে সবাই তো অবাক, কেননা এই জায়গায় এতটাই সুন্দর যে ওদের অনেক ভালো লেগেছে।
চারিদিকে শুধু ফুল আর ফুল দিয়ে ভরা। ওরা সিঁড়ি দিয়ে নিচে নামে, তখনই নুসরাত পা পিছলে পড়ে যাওয়ার আগেই আকাশ ওর হাত ধরে ফেলে। এখনই তো পড়ে যেতিস, আর এখান থেকে পড়লে সোজা গিয়ে দিঘির মধ্যে পড়তি। দিঘির আগেই তো আমি মরে যেতাম। নিচে নামতে নামতেই তো অবস্থা খারাপ আমাদের। এখনও অনেকগুলো সিঁড়ি নামা বাকি আছে। একটা কথা মনে রাখবি, যে জিনিস যত বেশি সুন্দর ওই জিনিস তত বেশি ভয়ঙ্কর। যেমনটা এই জায়গার মতো। ঠিক বলছিস, এখন চল আমরা ওইদিকে যাই। ওরা দুজন সব বাকি শিক্ষার্থীগুলো ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে ওখানে সব শিক্ষার্থীদের দুপুরের রান্নার ব্যবস্থা করা হয়। অন্যদিকে ওরা ঘুরতে থাকে। দুপুরে রান্না শেষে ওরা খেয়ে কিছুক্ষণ নৌকায় করে ঘুরে বেড়ায়, আর এরপর পরে ওরা ওখানটায় অনেক মজা করতে থাকে। বিকাল হতে ওরা চলে আসে হোটেলে। হোটেলে স্যার ওদের সবাইকে আসতে বলে রাতের খাবার খাওয়ার জন্য। তখন স্যার ওদেরকে বলে, এখন বলো, তোমাদের এই জায়গাগুলো কেমন লেগেছে? স্যার সত্যি অনেক সুন্দর লেগেছে, যা বলার বাইরে। আমরা আর একটা জায়গায় যাব, ওখান থেকে ফিরে আমরা আবার ঢাকার দিকে রওনা দেব। ঠিক আছে স্যার। পরের দিন ওরা আবার বেরিয়ে পড়ে নীলগিরির উদ্দেশ্যে। ওখানে ওরা ওখান থেকে কয়েকটা গাড়ি নেয়। ওই গাড়িগুলোতে করে ওরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দেয়। ওখানে যাওয়ার সময় ওরা অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে থাকে, আর সাথে অনেক কুয়ার মতো কিছু একটা দেখে নুসরাত বলে, আকাশ, এই সাদা সাদা এগুলো কি? এইগুলো মেঘ। কি মাথা খারাপ? এত নিচে মেঘ আসবে কোথা থেকে? চিন্তা করো না, আমরা যত উপরে যাব ততই আরো বেশি করে মেঘ দেখতে পারবো। তাহলে তো অনেক ভালোই হবে। হ্যাঁ, অনেক ভালো হবে। কিছুক্ষণ পর তোমার কাছে মনে হবে যে আমরা মেঘের রাজ্যে চলে এসেছি। সত্যি বলছিস? সত্যি বলছি। ওরা প্রায় অনেক সময়ের পর এসে নীলগিরির উপরে উঠতে পারে। ওখানে ওরা মেঘের সাথে খেলা করে। ওখানে সবচেয়ে বেশি ভালো লাগে সবার কাছে। ওরা এখানে সূর্যোদয় দেখে তারপর ওখান থেকে রওনা দেয় হোটেলের দিকে। এরপর হোটেলে এসে সবাই ওদের ব্যাগপত্র গুছিয়ে আবার বাসে গিয়ে বসে পড়ে। ওখানে আকাশ ও নুসরাত ওদের জায়গায় বসে পড়ে। রাতের ভিতরে ওরা ঢাকার কাছাকাছি চলে এসেছে। সকাল 8টায় বাস এসে ভার্সিটির সামনে এসে থামে। ওখান থেকে সব শিক্ষার্থী নিজেদের বাড়িতে চলে যায়। আকাশের হোস্টেলে চলে যায়। কয়েক মাস পর ওদের পরীক্ষা, তাই আকাশ ভালোভাবে পড়াশোনা করতে থাকে। তখনই আকাশ, একটু হেল্প চাই আমার। কি বুঝিয়ে দিতে হবে বল? বেশি কিছু না, আমার কিছু পড়া বুঝতে পারছি না। পৃষ্ঠা নাম্বার বল, আমি বুঝিয়ে দিচ্ছি। এভাবে না, আমি তোকে কল দিচ্ছি, তুই ভিডিওতে দেখতে দেখতে আমাকে বুঝিয়ে দে। ঠিক আছে, তাহলে কল দে আমাকে। নুসরাত কল দেয়। আকাশকে পড়া বুঝিয়ে দিতে থাকে। পড়া বুঝিয়ে দেওয়ার পর নুসরাত যখন ওর দিকে ক্যামেরা ঘুরায়, তখন দেখে নুসরাত একটা গেঞ্জি পরে আছে। সি, এটা কি পড়ছিস তুই? কই, কি পড়ছি আমি? এমন গেঞ্জি কেউ পরে? তো এইদিকে না তাকালেই হবে। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে। এইদিকে যেতে যেতে 1 মাস শেষ হয়ে যায়। ওদের পরীক্ষাও চলে আসতে থাকে। পরীক্ষা শুরু হয়ে যায়। আকাশ ও নুসরাত অনেক ভালোভাবে পরীক্ষা দিতে থাকে। ওদের দুজনের পরীক্ষা শেষ হয়ে যায়। সেজন্য এখন ওদের আর তেমন কোনো কাজ নেই। তাই আকাশ একদিন সময় করে নুসরাতের সাথে দেখা করে। আমি না ভাবছি গ্রামে চলে যাব, ওখানে গিয়ে রেজাল্ট দেওয়া পর্যন্ত থাকবো। ওখানে থেকে কি করবি? আব্বুকে কাজে সাহায্য করব। ঠিক আছে, আর কবে যাবি বাড়িতে তুই? এই তো কালকেই রওনা দেব। আচ্ছা, সাবধানে যাবি। নুসরাতের সাথে দেখা করে আকাশ চলে আসে। পরের দিন সবকিছু গুছিয়ে নিয়ে আকাশ বের হয়। বাস স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে আকাশ চলে যায় ওর বাড়িতে। আকাশকে দেখে ওর বাবা মা দুজনেই অনেক খুশি হয়। কেমন আছো তোমরা? আমরা দুজনেই ভালো আছি। তা এবার অনেক মাস পরে এলি। আব্বু এবার পরীক্ষার পর পরীক্ষা ছিল, তাই আসতে পারিনি। তবে চিন্তা করো না, আমি এবার 1 মাস থাকবো এখানে। সত্যি বলছিস আকাশ? হ্যাঁ সত্যি বলছি। অন্যদিকে নুসরাত আর আকাশের সাথে কোনো রকমের যোগাযোগ আর করেনি। আকাশও গ্রামে আসার পর ওর বাবার কাজে সাহায্য করতে থাকে। আকাশের আব্বুর গ্রামে অনেক জমি আছে, তার উপর আকাশের আব্বুর ব্যবসাও আছে, তাই আকাশ ব্যবসায় ওনাকে সাহায্য করছে। অন্যদিকে নুসরাত, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বাবা?
দেখ, আমার অনেক বয়স হয়েছে, তাই আমি চাই আমার পরে তোকে এই দেশের প্রধানমন্ত্রী বানাতে। কিন্তু বাবা, আমি তো এখনো সেভাবে প্রস্তুত নই। তা আমি জানি, সেজন্য আমি তোর জন্য অন্য কিছু বই নিয়ে এসেছি। সেগুলো পড়লে তুই মোটামুটি কিছু ধারণা পাবি, আর তার থেকে আমার সাথে থেকে মোটামুটি সব বুঝতে পারবি। তাহলে তো ভালো কথা। ঠিক আছে আব্বু, তুমি যখন বলছো তখন আমি রাজি। নুসরাত রাজি হয়ে যায়। তাই নুসরাত ওর বাবার সাথে সময় দিতে থাকে। ওর বাবা কি করে সবকিছুই ফলো করতে থাকে। অন্যদিকে আকাশ ওর বাবাকে সবকিছু বোঝাতে থাকে। এভাবে কেটে যায় 20 দিন। এই 20 দিনে নুসরাত ওর বাবা থেকে অনেক কিছুই শিখে নিয়েছে। সেজন্য এখন আর কোনো অসুবিধা হয় না। হঠাৎ করে পরের দিন আকাশের আব্বু অনেক অসুস্থ হয়ে যায়। তাই আকাশের ঢাকায় আসতে অনেক লেট হয়ে যাবে তা আকাশ বুঝতে পারে। এদিকে নুসরাতের সাথে অনেক চেষ্টা করার পরও আকাশ যোগাযোগ করতে পারেনি। আকাশ ওর আব্বুকে হসপিটালে নিয়ে আসে। ওইখান থেকে মোটামুটি সুস্থ হতে থাকে। অন্যদিকে নুসরাত, আজকে আমি অনেক খুশি। কেন বাবা, এত খুশি কেন? আজকে আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। কোন ইচ্ছের কথা বলছো তুমি বাবা? তোকে আমার চেয়ারে বসাবো, তার ইচ্ছে। সত্যি বাবা? সত্যি। কাল সুন্দর করে রেডি হয়ে থাকবি। তোর ভালো রেজাল্টের জন্য কোনো সমস্যা হয়নি। তুই একটা কাজ কর, তুই তাহলে এখনই প্রস্তুত নে, আমি কাল তোকে নিয়ে যাব। ঠিক আছে আব্বু। এদিকে দিন যেতেই থাকে। অন্যদিকে আকাশের বাবাকে সুস্থ করতে ব্যস্ত। এদিকে নুসরাত ও বাবার সাথে গিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। এখন এই পুরো রাজ্যর দায়িত্ব এখন নুসরাতের হাতে। যদিও এখন নুসরাত এখন সব কিছুই দেখাশোনা করে, কিন্তু রফিকুল মানে নুসরাতের বাবাই নুসরাতের সব কিছু দেখতে থাকে। এভাবে 1 মাস কেটে যায়। আকাশের বাবাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে। তাই আব্বু, আমার তো রেজাল্ট দিয়েছে, আমি অনেক ভালো রেজাল্ট করেছি। এখন আমাকে ঢাকা যেতে হবে। ঢাকায় যাওয়ার কি দরকার? আমাকে এত কিছু এইগুলোর দেখাশোনা করলে তো পারিস। আব্বু, তুমি তো জানো আমি ডক্টর হতে চাই, অনেক বড় ডক্টর। আচ্ছা, তুই যে নুসরাত নামের একটা মেয়ের কথা বলতি, ওই মেয়েটার কোনো খবর আছে কি তোর কাছে? না আব্বু, বাড়িতে আসার পর থেকে যোগাযোগ করতে পারিনি আমি ওর সাথে, আর ও আমার সাথে যোগাযোগ করেনি। তবে মেয়েটা আমাকে অনেক সাহায্য করছে, যখন আমাদের অবস্থা অনেক খারাপ ছিল তখন অনেক সাহায্য করেছিল। আচ্ছা, ঢাকায় গিয়ে না হয় ওর সাথে দেখা করে নিস। ঠিক আছে, তুমি যেহেতু এখন সুস্থ, তাহলে এবার আমি যাই। আচ্ছা, সাবধানে যাবি ওখানে, আর কি হয় না হয় আমাদের জানাবি। ঠিক আছে আম্মু, অবশ্যই জানাবো। আকাশ ওর ব্যাগ নিয়ে রওনা দেয় ঢাকায়। অন্যদিকে নুসরাত আরামে দিন কাটাচ্ছে। চারিদিকে সিকিউরিটি, কোনো ঝামেলা নেই, অনেক আরামেই কাটায়। অন্যদিকে আকাশ ঢাকায় এসে মেডিকেল কলেজের সাথে বাসা নেয়। ওইখানে এক ফ্রেন্ডের সাহায্যে বাসা নিতে পেরেছে, কেননা বাসা থেকে কলেজ অনেক কাছাকাছি। মেডিকেল কলেজ ভর্তি হয়ে আকাশ ক্লাস করতে যায়। ওখানে প্রধান অতিথি হয়ে প্রধানমন্ত্রী আসবে, তাই সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে। আকাশে বসে আছে। প্রায় 20 মিনিট পর নুসরাত স্টেজে ওঠে। নুসরাত ওঠাতে আকাশ অনেক অবাক হয়। নুসরাত অনেকক্ষণ কথা বলে চলে যায় একটা দিকে। আকাশ রুম থেকে বের হয়ে নুসরাতের পিছে যেতে চাইলে সিকিউরিটি আটকায়। কি চাই? নুসরাতের সাথে কথা বলতে চাই। কি, তোর এত বড় সাহস ওনার নাম ধরে ডাকছিস? সরি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। এমন করে বললে কি হয়ে যাবে দেখা? তাহলে কি করতে হবে? আগে অ্যাপার্টমেন্টে নাও, তারপর। ওনাকে শুধু একবার বলেন যে আকাশ দেখা করতে চায়। ওকে, একটু অপেক্ষা করেন। সিকিউরিটি ভেতরে চলে যায়। ওইখানে গিয়ে নুসরাতের সাথে কথা বলতে থাকে। কোনো সমস্যা হয়েছে কি? ম্যাম, আপনার সাথে একজন মেডিকেলের ছাত্র দেখা করতে চায়। আমার সাথে কি কথা থাকতে পারে? জানি না ম্যাম, তবে ছেলেটার নাম আকাশ। আকাশ নাম শুনে নুসরাতের মনে খচখচ করতে থাকে, কেননা আকাশ হঠাৎ করে এতগুলো মাসের পর আমার সাথে দেখা করতে এসেছে। আচ্ছা, ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাম, আমি ওই ছেলেটাকে ভিতরে আসার জন্য বলছি। সিকিউরিটি বাইরে হয়ে আকাশের সামনে আসে। সিকিউরিটির সামনে এসে দাঁড়াতেই কি ব্যাপার, কি বলছে? ভিতরে যেতে বলেছে। আকাশ ভিতরে গিয়ে দেখে অনেক লোকই ওই রুমে ছিল। তাই আকাশ ওইখানে থাকা একটা চেয়ারে বসে পড়ে। কিছু কথা বলবো? যদি এদের সবাইকে বাইরে যেতে। সিকিউরিটি, সিকিউরিটি! অনেক চেঞ্জ হয়ে গেছো।
এদের সবাইকে বাহিরে নিয়ে যাও, আমি ওর সাথে কিছু কথা বলবো। ঠিক আছে ম্যাম, আমি সবাইকে বাইরে নিয়ে যাচ্ছি। সবাই বাইরে চলে যায়। এখন ওই রুমে আকাশ ও নুসরাত বসে আছে। আকাশ নুসরাতের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। অনেক চেঞ্জ হয়ে গেছো। অনেকটা। তা হঠাৎ আমার সাথে কথা বলতে চাইলে? কিছু কথা বলার ছিল, যা আমি এখন বলবো। কি কথা? বলতেছি। ফ্ল্যাশব্যাক শেষ। আকাশ এদের সাথে দেখা হওয়ার পর কি কি হয়েছিল তা তো আপনারা প্রথম পর্বে শুরুতেই পড়েছেন, তাই আর এইসব কথা না বললাম। আকাশ ইরার কাছ থেকে চলে আসার পূর্বে বলে, তুমি কাজটা ঠিক করলে না, তুমি এইভাবে আমার মন নিয়ে খেলা করলে। নুসরাত আকাশের কথা শুনে হাসতে থাকে। তোর মতো ছেলেকে ভালোবাসবো আমি? কি আছে তোর? আমার তো কিছু নেই, তবে তুমি আমাকে এতদিন তাহলে আমি জাস্ট অভিনয় করেছিলাম। কেন করলে এমনটা? কারণ আমার পড়াশোনা খারাপ ছিল, তাই তোর সাথে আমি বন্ধুত্ব করি। এতে করে তোর কাছ থেকে আমি সকল সুবিধা ভোগ করি, যার জন্য আমি তোর সাথে মিশতাম। আর তোমার দেওয়া কথাগুলো? ওই কথাগুলো তো তোর মন পাওয়ার জন্য এমনটা করেছি, কারণ আমি জানি তোর সাথে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, নয়তো তোর থেকে কোনো কিছু আদায় করতে পারবো না আমি। তাই বলে আমার ভালোবাসা নিয়ে খেলা করলে? আমি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারি। ভার্সিটিতে তোকে ব্যবহার করেছি আমি ভালো রেজাল্ট করার জন্য, আর এখন ভালো রেজাল্ট করেছি, তাই এখন তোকে আর আমার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এখন আমার ক্ষমতা আর তোর ক্ষমতা দেখ। ক্ষমতার বড়াই সব সময় থাকে না, একদিন দেখবে এই আমার কাছেই তোমাকে মাথা নত করতে হবে। দেখা যাবে। এখন অনেক সময় চলে যাচ্ছে, আমার আরও একটা জায়গায় যেতে হবে। আর একটা কথা, আমার পিছনে ঘুরঘুর করে কোনো লাভ হবে না, বুঝলি? তোর সাথে আগে আমি কেমন ছিলাম আর এখন কেমন আছি তা দেখে বুঝতেই পারছিস। তাহলে একটা কথা শুনে রাখো, তুমি যতই আমাকে দূরে সরিয়ে দাও না কেন, আমি তো তোমাকে আমার করেই ছাড়বো, মানে ছাড়বো। চেষ্টা করে দেখ। এখন আমার সময় শেষ, যাচ্ছি আমি। নুসরাত চলে যায়। অন্যদিকে আকাশ মেডিকেল থেকে বাসায় চলে আসে। ওইখানে আসলে আকাশের বন্ধু বলে ওঠে, কি রে, তোর মন খারাপ কেন? আজকে তো মনে হয় ভালো থাকার কথা, সেইখানে কিনা তুই মন খারাপ করে বসে আছিস। কিছুটা খারাপ, নুসরাত আমার সাথে এমনটা করতে পারলো। নুসরাত বলতে আমাদের প্রধানমন্ত্রীর কথা তুই বলছিস না তো? তার কথাই বলছি। তোর তো একই ভার্সিটিতে পড়িস, তাহলে তোরা তো বন্ধুত্ব থাকার কথা। ঠিক বলেছিস, কিন্তু আমি ওকে ভালোবাসি। আর ও বলেছিল যখন ও প্রতিষ্ঠিত হবে তখন যেন আমি ওকে ভালোবাসার কথা বলি। তা তো বুঝলাম, কিন্তু তুই কি ওকে কিছু বলেছিস? বলেছিলাম, কিন্তু ও এখন প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আমাকে ভুলে গেল। আর ও এই কথা আমাকে জানিয়েও দিল। তাহলে এখন কি করবি? আমি ওকে এত সহজে হারাতে দেব না, ওকে যে করেই হোক আমি আমার করে নেব। তাহলে তোর ডক্টর হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? দুটোই একসাথে করব, তুই কোনো চিন্তা করিস না। যার জন্য আমি আগে একটু 1 বছর অপেক্ষা করতে হবে, তারপর আমি ওর কাছাকাছি যেতে পারবো। তা কি করে সম্ভব? ওইসব আমি দেখে নেব, এখন আমি শুধু ওকে ডিস্টার্ব করতে থাকি। ও, যদি পুলিশের হাতে তোকে তুলে দেয় তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? ও এমনটা করতে পারবে না। কেন পারবো না? তা তো বলবি আমাকে। তার কারণটা হচ্ছে, ও যদি আমাকে পুলিশের হাতে দিয়ে দেয় তাহলে তো সবাই সত্যিটা জেনে যাবে, তাই এমনটা করবে না। কিন্তু এমনটা না করে যদি অন্যভাবে করার চেষ্টা করে তখন কি করবি? তার জন্য পরে ব্যবস্থা করতে পারবো, এখন আমি রেস্ট নিই, তারপর দেখ কি করি। পরের দিন সকালে আকাশ ক্লাস করতে যায়। ক্লাস শেষ করে আকাশ পড়াশোনা না করেই চলে আসে নুসরাতের কাছে। নুসরাত তখন ছাদে ছিল। আকাশ দূর থেকে নুসরাতকে ফ্লাইং কিস দিতে থাকে। এতে করে নুসরাত ছাদের সময়ও কাটাতে পারছে না, এক কথায় বিরক্ত হচ্ছে। তাই নুসরাত হাতের ইশারায় আকাশকে বলে, এখানে কি চাই? তোমাকে চাই। এদিকে নুসরাত অনেক রেগে যায়। নুসরাত রেগে গিয়ে সিকিউরিটিদের কি যেন বলে, যা আকাশ দূর থেকে বুঝতে পারে। তাই আকাশ ওখান থেকে তাড়াতাড়ি নেমে চলে যায়। ওখান থেকে এসে আকাশ পড়াশোনা করতে থাকে। আকাশ রাত 1টা পর্যন্ত পড়ে। আকাশ ভালো ছাত্র বলে একটা পড়া 2বার পড়লেই আকাশের তা মুখস্থ হয়ে যায়। অন্যদিকে আকাশ এভাবে 1 মাস হয়ে যায়। আকাশ প্রতিনিয়ত নুসরাতকে দেখেই যাচ্ছে। এদিকে হঠাৎ করে পুলিশ আকাশের কাছে আসে। এই, তোর নাম আকাশ? হ্যাঁ, কেন বলুন তো? থানায় চল, আমার অপরাধ কি? ওখানে গেলেই দেখতে পারবি। দেখুন,
আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না। তুই কে রে? তোকে কেন বলবো? আর তুই কি আমাকে আইন শিখাচ্ছিস? দরকার হলে শিখাবো। তোর এত সাহস তুই পুলিশের সাথে? পুলিশের এমন ব্যবহার দেখে রাশেদ ওর আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে পুলিশ রাশেদের কলার ছেড়ে দেয়। আমরা বুঝতে পারিনি। সাধারণ মানুষ আইন সম্পর্কে না জানার কারণে আপনারা নিজেদের পাওয়ার দেখান। এখন এটা বলুন, আমার অপরাধ কি? আপনারা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারপর ধরতে আসবেন। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে নিয়ে যেতে বলেছে। তাহলে তো যেতে হয়। রাশেদ চল, তাহলে আমরা একটু ঘুরে আসি। চল তাহলে। তার আগে আমার প্রফেসরকে একটা জানিয়ে রাখি, যাতে করে ওনারা কোনো সমস্যা করলে উনি ব্যবস্থা নিতে পারে। পুলিশ আকাশ ও রাশেদকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। ওখানে নুসরাত বসেছিল একটা চেয়ারে। আকাশকে দেখে চোখ লাল করে রেখেছে। এসেছি, এবার বলুন কি কারণে এখানে এসেছেন? আপনার নামে আমাদের দেশের প্রধানমন্ত্রী অভিযোগ করেছে। তা অভিযোগ কিসের? ইফটিজিং এর কেস। এই কথা শুনে আকাশ আর রাশেদ ওরা দুজনেই হাসতে থাকে। ওদের হাসি দেখে নুসরাত আরো বেশি রেগে যায়। অফিসার, আমি এখানে এদের হাসি দেখতে আসিনি। আমি এসেছি এদেরকে জেলের ভিতরে ঢোকাতে। দেখুন, আপনি প্রধানমন্ত্রী বলে যে কাউকে জেলে ঢোকাতে পারেন না। তুই কে রে? আর তোকে আমার খুব চেনা চেনা লাগছে কেন বলতো? আমরা সেই ইয়ার্ডে ছিলাম, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা ছিল। এই জন্য? আচ্ছা, আপনারা একটা কথা বলেন, নুসরাত সরি প্রধানমন্ত্রীর কি একা একা চলাচল করে? একা একা চলবে কেন? ওনার সাথে সিকিউরিটি থাকে, পুলিশ থাকে। তাহলে আমি এত কিছুর ভিতরে ওনাকে ইফটিজিং করব কিভাবে? আমাকে তা বলুন আগে। কথাটা ঠিক বলেছেন। সত্যি ম্যাডাম, আপনার আশেপাশে তো দূরের কথা, আপনার 100 ফুটের ভিতরে ও তো সাধারণ মানুষ আসা সম্ভব না। সেখানে তাহলে ইফটিজিং কি করে করবে? আমি ওকে জেলে ভরতে বলেছি, তাই আমি যা বলবো তাই হবে। ম্যাম, দেশে তো আইন বলে একটা কথা আছে, তা আপনি ইচ্ছা করলে তো বদলাতে পারেন না। তাহলে আমি কেস করব। আপনি এফআইআর লিখুন। শিওর ম্যাম, বলেন। কেস হলে তো সব সত্য হয়ে যাবে। কি সত্য? এই যে একজন সাধারণ ছেলে হয়ে আপনার মতো একজন মানুষকে ইফটিজিং করার দায়ে যদি জেলে থাকি, তাহলে তো আমি অনেক ফেমাস হয়ে যাব। এই ছেলে সত্যি অনেক ট্যালেন্টেড ম্যাডাম। আমি জানি ও ট্যালেন্টেড। দেখুন ম্যাম, আমার মনে হয় আপনি কেস করা ঠিক হবে না। কারণ এই ব্যাপারটা যদি জানাজানি হয় তাহলে আপনারই ক্ষতি। নুসরাত আর কোনো কথা না বলে রাগ করে চলে যায়। নুসরাত বের হওয়ার সাথে সাথে সিকিউরিটি চলে যায়। সবাই যাওয়ার পর পুলিশ আকাশকে বলে, তোমাকে একটা প্রশ্ন করব কি? কি প্রশ্ন? তাড়াতাড়ি করুন। ম্যাডামের সাথে আপনার শত্রুতা কিসের? আমি আরো ভার্সিটি লেভেলে লাভার ছিলাম, শুধু এতটুকুই জেনে রাখুন। কি বলেছেন? এখন আমাকে আর দেখতে পারে না। এখন আমি যাই তাহলে। আর হ্যাঁ, ভাড়াটা একটু দিলে ভালো হয়। ভাড়া নেই আমার কাছে। তাহলে আমাদের যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসুন, নয়তো আমি এখন এটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো আজকের ঘটনা। এতে করে আপনাদের কি হবে বুঝতে পারছেন তো? ঠিক আছে, আমরা না হয় দিয়ে আসবো। এরপর পুলিশ রাশেদ ও আকাশকে দিয়ে আসে। ওরা দুজন রুমে গিয়ে বসে থাকে। তখন আকাশ বলে, দেখলি তো, বলছিলাম না থানায় গিয়েও কাজ হবে না। সত্যি, বন্ধুত্বর জবাব নেই। এখন পড়তে হবে, অনেক পড়া বাকি আছে। আকাশ পড়তে থাকে। রাত 1টার পর আকাশ পড়া শেষ করে আবার ঘুমিয়ে পড়ে। এরপর আর কয়েকদিন আকাশ নুসরাতের কাছে যায়নি। 2 মাস পর আকাশ একটা জন্মদিন পার্টিতে যায়। ওই পার্টিতে নুসরাতও যায়। নুসরাত আকাশকে দেখে ওর কাছে আসে। ওই, তুই এখানে কেন? আমি থাকলে ক্ষতি কি? ক্ষতি না, কিন্তু আমাকে এটা বল, তোকে কে দাওয়াত করলো? আমাকে যেই দাওয়াত করুক না কেন, তোমাকে কেন বলতে যাব? বেশি পটর পটর করবি না আমার সাথে। আই লাভ ইউ। আবারও তুই আমার পেছনে কেন পড়ে আছিস? তাহলে কার পিছনে পড়ে থাকবো? আমি ছাড়া যার পিছনে ইচ্ছে পড়ে থাক, তবু আমার পিছনে এইভাবে ঘুরঘুর করবি না। তাহলে একটা কথা বলো তো আমাকে। কি কথা? তাড়াতাড়ি বল। আমি তো তোমাকে গত 2 মাস যাবত দেখা করিনি, সেখানে কি না তুমি বলতেছো আমি তোমাকে, তার মানে কি তুমি আমার সাথে তোর সাথে কি? অনেক মিস করছো আমাকে, তাই না? কি? তোকে মিস করব আমি? মাথা খারাপ হয়েছে কি আমার? তাহলে তোমার কেন মনে হয় আমি তোমাকে এখনো ডিস্টার্ব করি? আমি তেমন কিছুই বলিনি। তাহলে কি বোঝাতে চেয়েছো বলো আমাকে? কিছু না। দেখ, তুই আমার পিছনে না ঘুরে
নিজের লাইফটাকে সাজা। আমার লাইফে তুমি না থাকলে সাজানো যে হবে না। দেখ, আমার সময় শেষ, আমি যাই। আর নিজে খেয়াল রাখবি। কি বলো, এত কেয়ার আমার উপরে? কেয়ার না, সাবধান করে দিলাম তোকে। দেখা যাক। নুসরাতে চলে যায়। অন্যদিকে আকাশ কোনো উপায় না পেয়ে হোটেলে চলে আসে। হোটেলে এসে পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে আকাশের পরীক্ষা চলে আসে। তাই আকাশ আগের থেকে এখন অনেক ভালো করে পড়াশোনা করতে থাকে। তার সাথে পরীক্ষার সব কাজ করতে থাকে। আব্বু, আমার 20,000 টাকা লাগবে। কবে দিতে হবে বল? জিজ্ঞেস করবে না কেন চেয়েছি? দেখ, আমি তোকে বিশ্বাস করি, তুই কোনো খারাপ কাজে 1 টাকাও ব্যয় করবি না, তা আমি জানি। সামনে আমার পরীক্ষা, তাই ফিস জমা করতে হবে। তাহলে তোর আম্মুর সাথে কথা বল। কেমন আছিস আকাশ? আম্মু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সাবধানে পরীক্ষা দিস। ঠিক আছে আম্মু, তাই দেবো। তুমিও নিজের খেয়াল রাখবে। রাখবো আমি, নিজের খেয়াল রাখিস। কল কেটে দিয়ে আকাশ একটু চিন্তা করতে থাকে। মেডিকেল কলেজে গিয়ে আকাশ ফিস জমা করে দেয়। জমা করে আকাশ হল টিকিট নিয়ে চলে আসে। কিন্তু আকাশের পরীক্ষা হবে অন্য একটা ভার্সিটিতে। 2 দিন পর আকাশের পরীক্ষা, তাই ভালো মতো পড়তে থাকে। তার সাথে রাশেদও পড়তে থাকে। তাই ওরা দুজনেই পড়াশোনা শেষ করে পরীক্ষার দিন সকালবেলা আকাশ ও রাশেদ পরীক্ষা দেওয়ার জন্য রাস্তায় বের হয়। তখন ওরা গাড়ি পাচ্ছিল না। ঠিক তখনই কয়েকটা গাড়ি আসে সামনে। গাড়িগুলো দেখা গিয়ে আকাশ ও রাশেদ কয়েকটা পা পিছিয়ে চলে আসে। গাড়ির ভেতর থেকে নুসরাত বলে, ওই, তোরা দুজন কোথায় যাচ্ছিস? চোখে কি কম দেখেন? মানে? দেখছেন না হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছি? এর মানেও কি আপনাকে বুঝিয়ে দিতে হবে? নুসরাত আকাশের কথায় কিছুটা অপমান বোধ করলো। নুসরাতের এমন চুপ করে থাকায় ব্যাপারটা দেখে সিকিউরিটি বলে, ওই, তোদের সাহস কি করে হয় ম্যামকে এ কথা বলার? তোদের তো এখনই। শান্ত হও, এখন বল, দাঁড়িয়ে আছিস কেন? কি করব তোমার জন্য, সরি আপনার জন্য। ট্রাফিক বন্ধ করে রেখেছে, গাড়ি নেই রাস্তায়, অন্যদিকে পরীক্ষার দেরি হচ্ছে। ঠিক আছে, আমার গাড়িতে এসে বস। সত্যি কি বুঝবো? বসতে বলছি, বস। এর আশাটা আকাশ গাড়িতে বসে যায়। আকাশকে নুসরাতের পাশে বসে। নুসরাত কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। সরি। সরি কেন? আসলে তখন ওইরকম ভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি, তাই। কোনো ব্যাপার না। আমাদের না হয় সাহায্য করলে, কিন্তু অনেক হাজার হাজার ছাত্রছাত্রীদের এই সমস্যাগুলোতে চলতে হয়। কিন্তু কি করব, ট্রাফিক না আটকালে আমার উপর যদি হামলা হয়, তখন তো আমারই জীবন চলে যেতে পারে। সেরকম আশা করি কিছুই হবে না। হলে কি হবে তা কি বুঝতে পারছো? তা তো বুঝলাম। আচ্ছা, সামনে আমার হল, আমি সামনে নেমে যাব। বেস্ট অফ লাক। তোমাকেও বেস্ট অফ লাক। সিকিউরিটি দরজা বন্ধ করে দিলে গাড়ি চলে যেতে থাকে। নুসরাতও কাজের জায়গায় চলে আসে। অন্যদিকে আকাশ পরীক্ষার হলের ভিতরে চলে আসে। এখানে 2টো কলেজ, একটা মেডিকেল ছাত্রীদের পরীক্ষা হবে, আর একটা হলো আইন নিয়ে যারা পড়াশোনা করবে তাদের পরীক্ষা হবে। আকাশের রুম খুঁজে নিয়ে বসে পড়ে। অনেক ভালোভাবে আকাশ পরীক্ষা দিতে থাকে, কেননা আকাশকে যে ওর স্বপ্ন পূরণ করতেই হবে, তাই এত পড়াশোনা করতে হচ্ছে। পরীক্ষা শেষ করে আকাশ দেখে রাশেদ বসে আছে। কিরে, কখন এলি? এই তো 10 মিনিট হলো, কিন্তু তুই এত দেরি করে কেন এলি? দেরি কোথায়, মাত্র পরীক্ষা শেষ হলো, 5 মিনিট হলো। এখন চল, বাসায় যেতে হবে, কাল আবার পরীক্ষা আছে। কি বলছিস, আবারও পরীক্ষা? কেন, তোর কি নেই? আমাদের এক একটা বিষয়ের জন্য কম করে 3 দিন ডিফারেন্ট আছে। আচ্ছা, চিন্তা করিস না, দরকার হলে আমি তোর সাথে আসবো। ওকে বন্ধু, এখন চল। আকাশ ও রাশেদ বাসায় চলে আসে। বাসায় আসার পর ওরা যে যার মতো পড়তে থাকে। অন্যদিকে নুসরাত অফিস শেষে বাড়িতে এসে ভাবতে থাকে, হে, আমি কি করলাম আজকে? আমাকে তো আকাশকে সাহায্য করার বদলে আরও খারাপ কিছু করার ছিল, কিন্তু আমি তা কেন করলাম না? কার সাথে কি খারাপ কথা, কিছুই তো বুঝছি না। নুসরাতের বাবা এইদিকে যাচ্ছিল। তখন নুসরাতের মুখে এই কথা শুনে এইদিকে এসে প্রশ্নগুলো করে। আবু, আমি আকাশের কথা বলছি। আকাশ বলতে ওই ছেলেটা নয় তো, যে তোকে সাহায্য করেছিল? হ্যাঁ আবু, ওর কথা বলছি। তা আজকে কি করেছিল? এরপর নুসরাত ওর বাবাকে আজকে ঘটে যাওয়া সবকিছু বলতে থাকে। নুসরাতের বাবা সবটা শোনার পর,
আচ্ছা একটা কথা বল তো, তুই কি আকাশকে পছন্দ করতি? হ্যাঁ বাবা, করতাম। কিন্তু এখন প্রধানমন্ত্রী হয়ে ওর সাথে প্রেম করব কিভাবে তুমিই বলো। আচ্ছা তুই তো এত তাড়াতাড়ি বিয়ে করবি না। তাছাড়া ছেলেটার আরও 2 বছর হলে ডক্টর পাস হয়ে যাবে। যদি ছেলেটা অনেক বড় একজন ডক্টর হয় তখন কি তুই মেনে নিবি? মেনে নিতেও পারি। আচ্ছা ছেলেটা কি তোকে এখনো ভালোবাসে? হ্যাঁ আব্বু, বাসে। আর আমি ওকে আরো অনেক ভালোভাবে পরীক্ষা করব। পরীক্ষা করবি মানে? বাবা, তুমি শুধু দেখে যাও। বিয়ে তো আমি ওকেই করব, কিন্তু তার জন্য ওকে আমি অনেক কষ্ট দিব। যদি এত কষ্ট সহ্য করার পর ও আমাকেই ভালোবেসে যায়, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আর তাছাড়া ও কিন্তু আকাশে প্রতিদিনই ডিস্টার্ব করে, কিন্তু এখন পরীক্ষার জন্য আর করে না। ঠিক আছে, যা ভালো মনে হয় কর। আচ্ছা আব্বু। এদিকে 1 মাস কেটে যায়, আকাশের পরীক্ষাও শেষ হয়ে যায়। আকাশের পরীক্ষা শেষ হতেই আকাশ আবারও নুসরাতকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। এবার নুসরাত ভালো করে বুঝতে পারে আকাশ ওর জন্য বেলুন, লাভ কাঠ হতে শুরু করে সব কিছু দিয়ে উস্কোতে থাকে। নুসরাত এইগুলো দেখে প্রথমে রাগ দেখায়, কিন্তু একটু পরে লুকিয়ে লুকিয়ে হাসতে থাকে। আকাশ চলে যায়। 15 দিন পর হঠাৎ করে আকাশ নিজেকে একটা রুমে দেখতে পেল, আর ওর সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে। আকাশ তো প্রথমে ভেবেছিল এইগুলো হয়তো নুসরাতের কাজ, কিন্তু পরে জানতে পারে এটা নুসরাতের নয়, বরং আর এক ব্যক্তির। আমি কোথায়? আর আমাকে এইভাবে ধরে নিয়ে এসেছেন কেন? তার আগে এটা বল, এই ছবিতে থাকা ছেলেটা কি তুই? দেখে তো আমিই মনে হচ্ছি, কিন্তু এই ছবি দেখার জন্য কি আমাকে তুলে নিয়ে এসেছেন? ছবির জন্য না, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সামান্য একটা মেডিকেলের ছাত্র হয়ে একজন প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করিস? এটা কিভাবে সম্ভব হতে পারে? তা জেনে আপনি কি করবেন? ওনার যেখানে সমস্যা হয় না সেখানে আপনি এত মাথা কেন ঘামাচ্ছেন? আমি ভেবেছিলাম ও প্রধানমন্ত্রী বলে ওকে প্রেমের প্রস্তাব তো দূরের কথা, কোনো ছেলে ওর আশেপাশেও আসতে সাহস পাবে না। আর তুই সেখানে। তার আগে এটা বলেন, এতে আপনার সমস্যা কোথায়? সবচেয়ে বেশি সমস্যা তো আমার, কারণ আমি ওকে ভালোবাসি, বুঝতে পারলি? আপনি ওকে ভালোবাসেন আর নুসরত কি আপনাকে বাসে? পাগল নাকি আমি যে ওকে ভালোবাসার কথা বলবো? আমি তো ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দেবো। তোকে শুধু সাবধান করে দিলাম, এরপর থেকে যদি তোকে ওর পেছনে দেখি তাহলে মেরেই ফেলবো, মনে রাখিস কথাটা। ঠিক আছে, আমি আর ওর কাছে যাব না, প্লিজ আমাকে তাহলে ছেড়ে দিন। এই তো গুড বয়, এখন তাহলে যা এখান থেকে। রান্নার লোক আকাশকে ওর হোটেলের সামনে এসে নামিয়ে দিয়ে যায়। আকাশ হোটেলে গিয়ে দেখে পুরো হোটেলের ভিতর রুমে অনেক জিনিসপত্র ভাঙচুর করা। রাশেদ, কি করে হলো এইসব? তোর কি কিছু মনে নেই? কই না তো, কি হয়েছিল? কিছু লোক এসে তোকে অজ্ঞান করে এসব কিছু করেছে। যাক, ভালোই হলো তুই ফিরে আসতে পেরেছিস। তবে ওরা যাই করুক না কেন, ওদের উদ্দেশ্য আমি সফল হতে দেব না। কিসের উদ্দেশ্য? ওরা আমাকে নিয়ে গিয়েছিল কারণ আমি যে নুসরতকে ডিস্টার্ব করি তার জন্য। এসব কিছু নুসরাতের চাল নয় তো? না, আমার তেমন মনে হয়নি। তাহলে আগে কি হয়েছে তা তো বলবি। আমাকে যে লোকটা নিয়ে গিয়েছিল ওই লোকটা নাকি নুসরতকে পছন্দ করে, আমাকে তুলে নিয়ে গিয়েছিল এই জন্য, যাতে করে আমি নুসরতকে কাছে আর না যাই। কি বলিস, এত কিছু হয়ে গেল? তার বলতেই। এখন তুই কি করবি? ওকে কি ভুলে যাবি? 4 বছরের ভালোবাসা এত তাড়াতাড়ি ভুলে যায় কি করে? কিন্তু ওই লোকটা তো তোকে, তাহলে এবার কিছু হবে না, ওই লোকটা আমার উপরে অনেক মাস থেকেই নজরদারি করছিল, যার জন্য ও এমনটা করতে পেরেছে। এখন একটা কাজ কর, আমাকে আরো সতর্ক থাকতে হবে ওদের কাছ থেকে। কিন্তু কিভাবে? আচ্ছা, আমরা যদি এই বাসাটা চেঞ্জ করে দেই তাহলে কি কোনো অসুবিধা আছে? তা নেই, কিন্তু বাসা কোথায় পাবি তুই? বাসা আমার দেখা আছে, এখন তুই এইগুলো গুছিয়ে নে, আমরা এখান থেকে বের হব। তাতেও কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। তাহলে এখন উপায়? আমার মনে হয় তোর ওখানে যাওয়ার পর কেউ তোর উপর লক্ষ্য রাখে, আর তুই গেলে তোর উপরও নজর রাখে। কে হতে পারে সে? সে হচ্ছে ওই বাড়ির সিকিউরিটি। বাড়ির সিকিউরিটি? হ্যাঁ বন্ধু, আমার মনে হচ্ছে বাড়ির কোনো সিকিউরিটি এই তথ্য ফাঁস করে দিচ্ছে। এখন তাহলে উপায় কি? তুই কি নুসরাতকে সব সব কথা বলে দিবি? মাথা খারাপ, ওকে যদি সব কথা বলে দেই আমি তাহলে ও নিজেই টেনশন করবে। এখন তাহলে কি করবি তুই, আর কি ভাবছিস? আমাদের যা করতে হবে কৌশলে করতে হবে। ওই ছেলেটা আমাকে বলেছে আমি যেন নুসরাতের পাশে না যাই, তাহলে এমন কোনো পন্থা আঁটতে হবে যা থেকে আমাদের অনেক ভালোই হবে। তাহলে তো ভালোই হবে। এদিকে আকাশের বাবা মা আকাশকে দেখার জন্য গ্রাম থেকে শহরে আসে। আকাশ ওনাদের নিয়ে বাসায় আসে। এই বাসায় আকাশ ও শুধুমাত্র রাশেদই থাকে।
বাবা মা আসার পর আকাশ নিয়ে আসে ওনাদের। তা আকাশ, তুই কি এখানে থাকিস? হ্যাঁ আব্বু, আমি আর আমার একজন বন্ধু আমরা দুজনে এখানে থাকি। তা তোর সেই বন্ধুটা কোথায়? আব্বু ও তো বাজারে গিয়েছে, আমি ওকে কল দিই, তোমরা ফ্রেশ হয়ে নাও। আকাশের বাবা মা ফ্রেশ হতে চলে গেল। আকাশ সেই ফাঁকে রাশেদকে কল দিয়ে মাংস নিয়ে আসতে বলে। রাশেদ আসার সময় 1 কেজি মাংস নিয়ে আসে। রাশেদ আসতেই বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আকাশ আমাদের নিতে বাস স্ট্যান্ডে গিয়েছিল। তোমরা কেন রান্না করবে? কাজের বুয়া নেই? তাহলে তো ভালো। আন্টি আপনারা তাহলে গল্প করেন, আমি রান্না করে নিই। মা বললো আমরা কেন রান্না করছি, কাজের বুয়া কেন নেই? আসলে উনি ছুটি নিয়েছে, অসুস্থ বলে, তাই 2 দিন ধরে আমরা রান্না করি। তোমাদের কিছু করতে হবে না, আমি রান্না করছি তোমাদের জন্য। কি যে বলেন আন্টি, আপনি কেন কষ্ট করতে যাবেন, আমিই করে নেব। কোনো কিন্তু না, আমি রান্না করে নিয়ে আসতেছি। তোমরা বসে বসে গল্প করো। আকাশের আপু আকাশ সাথে গল্প করতে থাকে, কিভাবে ওদের পড়াশোনা চলছে এইসব ব্যাপার নিয়ে। অন্যদিকে আকাশের আম্মু রান্না করতে ব্যস্ত। রান্না প্রায় শেষের দিকে। রান্না শেষ হওয়ার পর ওনারা 4 জন মিলে খায়। খাবার এতটাই টেস্টি যে রাশেদের চোখ দিয়ে পানি পড়ে গেল, কেননা রাশেদকে এত আদর করে কেউ কখনো খাওয়ায়নি। কেননা রাশেদের বাবা মা মারা যায় রাশেদের যখন 10 বছর বয়স ছিল। ওরা খেয়ে শুয়ে পড়ে। আকাশ গিয়ে রাশেদের রুমে ঘুমায়, আর আকাশের বিছানায় ওর বাবা মা ঘুমায়। এভাবে 3 দিন কেটে যায়। আকাশের বাড়িতে অনেক কাজ, যার জন্য আকাশের বাবা মা যাওয়ার জন্য বলেছে। কিন্তু আকাশ আরো কয়েকদিন থাকার জন্য বলছে। এদিকে আকাশ রাশেদও আকাশের বাবা মাকে নিয়ে বাস স্ট্যান্ডে যায়। ওখানে যাওয়ার পর হঠাৎ করে কয়েকটা গাড়ি যাওয়ার সময় আকাশকে দেখে গাড়িটা থামিয়ে দেয়। সিকিউরিটি বের হয়ে গাড়ির দরজা খুলে দেয়। ওই গাড়ি থেকে নুসরাত মাথা বের করে ইশারায় আকাশকে ডাকে। ওই এদিকে আয়। কেন আসবো? আসতে বলছি। পাশে বাবা মা। নুসরাত আকাশের বাবা মাকে দেখে সিকিউরিটিদের দরজা খুলে দিতে বলে। দরজা খুলে দাও, আমি বের হব। আর ওই যে লোকগুলোকে দেখতেছো, ওই জায়গায় গিয়ে পজিশন নাও। ঠিক আছে ম্যাম। সিকিউরিটিগুলো বের করে গাড়ির দরজা খুলে আগে পজিশন নিয়ে নেয়। তা দেখে আকাশের বাবা মা কিছুটা ঘাবড়ে যায়। বাবা মা ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো তোমাদের সাথে। এরই মধ্যে সিকিউরিটিগুলো চারিদিক ঘিরে দাঁড়িয়ে আছে, যাতে করে বাইরের কেউ আকাশকে না দেখতে পারে। নুসরাত ওদের সামনে গিয়ে, ওই তোরা দুজন কোথায় যাচ্ছিস? কোথাও না, বাবা মা গ্রাম থেকে এসেছে কয়েকদিন থেকে, এখন আবার চলে যাচ্ছে, তাই এগিয়ে দিতে এসেছি। বাবা মা বলাতে নুসরাত তাদের পায়ে ছুঁয়ে সালাম দেয়। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমাকে এত পরিচিত কেন লাগবে? আসলে আন্টি, আমি এই দেশের প্রধানমন্ত্রী। কি? তুষি তাহলে নুসরাত? আকাশ কতবার তোমার সম্পর্কে বলেছে, আর আজকে তোমাকে চোখে দেখলাম। সত্যি কত কিউট একটা মেয়ে। ওফ, আমার তো তোমাকে অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? আমি তো কিছুই বুঝলাম না। ও কিছু না, আপনি যান তাহলে, আমি মা বাবাকে গাড়িতে তুলে দিচ্ছি। ঠিক আছে, আমারও কাজে দেরি হয়ে যাচ্ছে, আমিও তাহলে এবার আসি। নুসরাত চলে যাওয়ার পর আকাশ ওর বাবা মাকে গাড়িতে উঠিয়ে দেয়। কিছুক্ষণ পর গাড়ি চলতে থাকে। অন্যদিকে আকাশ নিজের মতো করে চলে আসে বাসায়। বাসায় এসে শুয়ে থাকে। অন্যদিকে নুসরাত নিজের মতো করে কাজ করতে থাকে। পরের দিন আকাশ যখন মেডিকেল যাচ্ছিল তখন আকাশের পথ আটকায় রানা এসে দাঁড়ায়। ওই দাঁড়া। রানার কথা মতো আকাশ দাঁড়িয়ে যায়। রানা আকাশের সামনে এসে, শুনলাম নুসরাত নাকি তোর বাবা মায়ের সাথে দেখা করেছে। দেখা তো করেনি, আসলে আমি বাবা মাকে ছাড়তে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, তখন ওখানেই নুসরাতও আসে, ব্যাস এতটুকু জানি। তাছাড়া আমি নুসরাতকে বললেই কি ও চলে আসবে নাকি? কথাটা তো ঠিক বলছিস, কিন্তু তোকে তো দেখে ও দাঁড়িয়ে গেল, কেন বললো? তা আমি কি করে বলবো, আমার সাথে বাবা মা ছিল তাই বাবা মায়ের সাথে কথা বলে আবার চলে গেছে। তা তুই এখন আর ওর পিছু করছিস না তো? বিশ্বাস করুন, আমি ওনার পিছু করছি না, তাছাড়া আমি তো এখন আর ওখানে ফলোও করি না। ভেরি গুড, আর কখনো করার চেষ্টাও করবি না। রানা চলে যায়। রানা যাওয়ার পর আকাশ মেডিকেলে চলে যায়। অন্যদিকে নুসরাত বাড়িতে এসে অনেক খুশি খুশি লাগছে, তাই নিজের রুমে বসে বসে কি যেন ভাবছে। তখনই নুসরাতের বাবা এসে পড়ে। নুসরাত, আজকে হঠাৎ এত খুশি কেন?
কারণ আজকে আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে দেখা হয়েছিল, আর আমি ওনাদের পাঁচুও সালাম করেছি। সত্যি আব্বু, আকাশের বাবা মা অনেক ভালো। আকাশ আগের ডক্টর হোক, তারপর আমি ওকে বিয়ে করব। ঠিক আছে, তাই করছি। এখন তাহলে একটা কাজ কর তুই। কি কাজ আব্বু? আমি খবর পেয়েছি কয়েকদিন যাবৎ আকাশকে কিছু লোক ফলো করে। এখন আমি ভাবতে পারছি না ওকে ফলো করে কার কি লাভ হতে পারে। তুমি শিওর তো আব্বু? হ্যাঁ, আমি শিওর। আজকে ওই ছেলেটা যখন মেডিকেলে যাচ্ছিল তখন আমি দেখলাম একটা ছেলে ওর সাথে অনেক রেগে রেগে কথা বলছিল। আচ্ছা, চিন্তা করো না, ও সব সামলে নিবে। আর কোনো সমস্যা হলে তো আমি দেখব। ওরা কথা বলতে থাকে। এদিকে আকাশ ওর মতো কাজ করতে থাকে। অন্যদিকে আকাশের সেমিস্টারও শেষ হতে থাকে। আর একটা বছর বাকি আছে। তবে এই একটা বছর নুসরাতের জন্য অনেক ছেলে এসেছে, কিন্তু নুসরাত সব ছেলেকে রিজেক্ট করে দিয়েছে। অন্যদিকে রানা আকাশের তুলে নিয়ে যায়, কেননা রানা অনেক বলার পরও আকাশ নুসরাতকে ফলো করে সেজন্য। আমাকে এভাবে তুলে কেন এনেছেন? তোকে বারবার আমি বলেছি, এরপরও তুই আমার কথা শুনছিস নি। আজকে তো ওকে একটা শিক্ষা দিতেই হবে। বলে আকাশকে বেড়ে রুমে আটকে রাখে। অন্যদিকে সিকিউরিটি এসে নুসরাতকে বলে, ম্যাম, আপনি যার উপর নজর রাখতে বলেছিলেন ওই ছেলেটাকে কারা যেন তুলে নিয়ে গেছে। কি? কার এত বড় সাহস হলো যে আকাশকে তুলে নিয়ে গেল? ম্যাম, মনে আছে ওই লোকটার কথা? কোন লোক? এমপি সাহেবের বাড়িতে আপনাকে একটা ছেলের বিয়ের প্রস্তাব দিয়েছিল না, সেই ছেলে। কি? ওর এত বড় সাহস? ওকে তো আমি দেখে নিব। এখন ওকে কোথায় নিয়ে গিয়েছে আগে আমাকে তা বলো। ম্যাম, ওনাকে তো একটা বাড়িতে নিয়ে আটকে রাখা হয়েছে। তা ওই বাড়িটা কোন দিকে? তার কোনো খোঁজ পেলে? জি ম্যাম, ওনারা যখন আকাশকে গাড়িতে তুলে নিল তখন আমি ওনাদের পিছু নিই। এরপর আমি ওদের পিছু নিতে নিতে চলে আসি। তা এখন এটা বলো, কোথায় নিয়ে গেছে? ম্যাম, আমি ওই জায়গায় চিনি না, তবে আমার কানের কাছে ফানির ডেউটা আওয়াজ বেশি আসছে। আর ম্যাম, রাত হয়ে গেছিল তাই আমি জায়গাটা চিনতে পারছিলাম না। তাহলে এখন কি করব আমি? এইদিকে সিকিউরিটি কিছু বলার আগে সিকিউরিটির ফোন বন্ধ হয়ে যায়, যার জন্য নুসরাতের টেনশন আরও বেড়ে যায়। তাই আকাশের সামনে থাকা পুলিশকে বলে, আমার এখানে একটা কল এসেছে। ওই কল কোন জায়গা থেকে এসেছে তা কি জানা যাবে? হ্যাঁ ম্যাম, অবশ্যই জানা যাবে। আপনি নাম্বারটা বলেন, আমি যত তাড়াতাড়ি পারি ওখানে ফোর্স পাঠিয়ে দেব। নাম্বারটা ওঠাও। 0187। ম্যাম, আমি 1 মিনিটে লোকেশন জেনে নিচ্ছি। এরপর পুলিশ অফিসার কন্ট্রোল রুমে কল দিয়ে লোকেশন জেনে নেয়, আর ওই লোকেশনে পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ পাঠানোর পর নুসরাত বলে ওঠে, আমিও যাব ওখানে। ম্যাম, আপনার কি যাওয়াটা ঠিক হবে? কোনো কথা নয়, ওখানে যাওয়ার ব্যবস্থা করো আমার। ঠিক আছে ম্যাম। এরপর 3টা গাড়ি নিয়ে নুসরাত বেরিয়ে পড়ে। অন্যদিকে নুসরাত যাওয়ার আগে পুলিশ গিয়ে ওই জায়গায় যাকে পেয়েছে তাকেই ধরে নিয়ে আসে। পুলিশ ওখানে একটা রুম দেখতে পায়। ওই রুম ভেঙে আকাশকে দেখতে পায়, তাই আকাশকে নিয়ে আসার পথে নুসরাতও চলে আসে। কি হয়েছে? আকাশকে পেলে কি? ম্যাম, আমরা ওখানে যাদের পেয়েছি তাদের তো অ্যারেস্ট করেছি, কিন্তু একজন লোককে ভিতরে দেখলাম আহত অবস্থায়, তাই এখন নিয়ে যাচ্ছি হসপিটালের দিকে। কই দেখি তো তাকে। পুলিশ আকাশের কাছে গিয়ে মুখ দেখালো। নুসরাত না চাইতেও কেঁদে দেয় এবং খুব তাড়াতাড়ি করে আকাশকে ওর গাড়িতে বসিয়ে নিয়ে আসে মেডিকেলে। যে মেডিকেলে আকাশ পড়ে ওখানে আনাতে কিছু ডক্টর আকাশকে নিয়ে ভিতরে চলে যায়। ওরা ভিতরে গিয়ে চিকিৎসা করতে থাকে, আর নুসরাত বাইরে বসে আছে আর টেনশনও আছে। কিছুক্ষণ পর ডক্টর বের হলো। দেখুন ম্যাম, আকাশ আমাদের মেডিকেল ছাত্রছাত্রীদের মধ্যে অনেক মেধাবী। এখন ওর অবস্থা অনেকটা খারাপ, কেননা ওকে অনেক মারা হয়েছে। এখন ওকে রক্ত দিতে হবে। তা আপনাদের মেডিকেলে তো রক্ত থাকার কথা। জি ম্যাম, আছে, কিন্তু ওকে তাজা রক্ত দিতে হবে, তাহলে ওর শরীরের জন্য ভালো হবে, কারণ এইগুলো 1 মাস আগের। আকাশের ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ ম্যাম। আমার ব্লাড গ্রুপে এ পজিটিভ। আমি রক্ত দিব, আপনি ওকে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। আরও একটা কথা, আমি যে ওকে রক্ত দিয়ে এসেছি তা যেন আকাশ না জানে। ঠিক আছে ম্যাম, তাই হবে। নুসরাত রক্ত দিয়ে চলে যায়। নুসরাত যাওয়ার পর আকাশকে রক্ত দেওয়া হয়।
5 ঘন্টার পর আকাশের জ্ঞান ফিরে। আকাশ তাকিয়ে দেখে হসপিটালের ভেতরে। কিছুক্ষণ পর ডাক্তার আসে। স্যার আপনি এখানে, তাহলে আমি কোথায়? তুমি এখন আমাদের হসপিটালে আছো। এখন বেড থেকে ওঠার প্রয়োজন নেই, শুয়ে থাকো। ঠিক আছে স্যার, কিন্তু স্যার আমাকে এখানে কে এনেছে? তোমাকে তো পুলিশ নিয়ে এসেছিল। অন্যদিকে আকাশ ভাবতে থাকে। আমার যতটুকু মনে পড়ে কেউ একজন আমাকে তার সাথে জড়িয়ে ধরে রেখেছিল আর বারবার আমাকে চোখ মেরে তাকিয়ে দেখতে বলছিল। তাহলে কি নুসরাত আমাকে এখানে এনেছিল? কি ভাবছো আকাশ? কিছু না স্যার, এখন কি আমি তাহলে যেতে পারি? যাও, তবে সাবধানে থাকবে। ঠিক আছে স্যার। এদিকে নুসরাত এসে রেস্ট নেয়। রেস্ট নেওয়া শেষ হতেই সিকিউরিটি ওটাকে ডাকে, সাথে পুলিশকেও। কমিশনার, আপনি কি ওদের মুখ থেকে কথা বের করতে পেরেছেন? কমিশনার, আপনি কি ওদের মুখ থেকে কথা বের করতে পেরেছেন? ম্যাম, ওদের অনেক রকম শাস্তি দিয়েও কোনো কথা বের করতে পারিনি। তবে একটা কথা, ওরা কিন্তু টাকার জন্য কাজ করে ম্যাম। তা কি করে জানতে পারলে? ম্যাম, ওদের অনেক মারার পর জানতে পারি ওদের ভাড়া করে আনা হয়েছে। আর ওদের যে ভাড়া করেছিল তার মুখ ওরা দেখেনি। বুঝতে পারছি। আর সিকিউরিটি, তুমি কি করে ওর মুখ দেখলে? ম্যাম, আমি তো ওনাকে ফলো করছিলাম, তখন দেখছি। এরপরে হয়তো উনি নিজেই মুখে ডেকে নিয়েছেন। আরেকটা কথা, আমরা যাওয়ার আগে নাকি ওই লোকটার কাছে কল আসে, আর ওই লোকটা কলে কথা বলে ওখান থেকে পালিয়ে যায়। তার মানে ওকে কেউ না কেউ এখান থেকে খবর দিয়ে সাহায্য করছে। কেউ এমনটা কেন করবে? নয়তো ওই লোকটা পালাতো যদি না ওর কাছে কল আসতো। কথাটা ঠিক বলেছেন, কিন্তু আমি বলতে পারি আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কেউ এমনটা করবে না। আপনার সিকিউরিটির মধ্যে কেউ ওর সাথে মিশিয়ে আছে। আমি যদি জানতে পারি কে সে, তাহলে তাকে এত কঠিন শাস্তি দেব যে সে চিরদিন মনে রাখবে। অন্যদিকে আকাশ এখন সুস্থ, তাই আবারও মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। তখন আকাশ খেয়াল করে ওকে কেউ যেন ফলো করে, তাই আকাশ কৌশলে ওই লোকটাকে গিয়ে ফলো করে এবং তার সাথে পেয়েও যায়। এই দাঁড়ান, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করে যাচ্ছেন, এর কারণটা কি? দেখুন, আপনাকে ফলো করার জন্য ম্যাম আমাকে বলেছে। কোন ম্যাম? আমাদের প্রধানমন্ত্রী। নুসরাত ফলো করার জন্য বলছে? আমাকে কেন ফলো করতে বলেছে? আপনার কোনো অসুবিধা হলে বা বিপদে পড়লে আমি যেন ওনাকে খবর দিতে পারি, সেজন্য। এবার বুঝলাম, তাহলে আমাকে যেদিন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ওই নুসরাতে নিয়ে গেছিল আর রক্ত দিয়েছিল। আসলে ঠিক ভাই। তবে রানাকে সাহায্য করছে ওরই সিকিউরিটি। কি বলেছেন আপনি? ঠিক বলছি। এই নিন এই সিকিউরিটির ছবি। এই লোকটা রানাকে সব তথ্য দিচ্ছে, যার কারণে রানা আমার উপর ও নজর রাখতে পেরেছে। চিন্তা করবেন না, আমি ম্যামকে সব বলবো। ধন্যবাদ। আমি তাহলে এবার মেডিকেলে যাই। আকাশ মেডিকেলে চলে যায়। অন্যদিকে সিকিউরিটি চলে আসে বাড়িতে, যেখানে নুসরাত থাকে। ওইখানে এসে সব কিছু বলতে থাকে। নুসরাত তো সব কথা শুনে একেবারে রেগে যায়, আর ছবির সাথে মিল করে ওই সিকিউরিটিকে চাকরি থেকে বরখাস্ত তো করেই, তার সাথে 10 বছরের শাস্তিও দেয়। এদিকে যেতে যেতে আকাশের ফাইনাল পরীক্ষা চলে আসে। আকাশ অনেক সাবধানের সাথে পরীক্ষা দিতে থাকে। আবার পরীক্ষা শেষ হলে সিকিউরিটিগুলো আকাশকে ফলো করতে থাকে। কেন পুলিশ রানাকে এখনো খুঁজে পায়নি, তাই আকাশের যাতে করে কোনো ক্ষতি না হয় তাই এই ব্যবস্থা করে। এদিকে নুসরাত জানে না আকাশ সব কিছু জানে। এদিকে আকাশের সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পর আকাশের স্যারই ওকে ওই মেডিকেলে ডক্টর হতে বলে। আকাশ, আমি চাই তুমি এই হসপিটালেই থাকো। কিন্তু স্যার রেজাল্ট ছাড়া। চিন্তা করো না আকাশ, তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। তাহলে স্যার আমি কাল থেকেই আসবো। আকাশ এরপর মেডিকেলে থাকা অবস্থায় যেভাবে লোকদের চিকিৎসা করতো, এখন তার থেকেও বেশি চিকিৎসা করতে থাকে। অন্যদিকে নুসরাতের বাবা অসুস্থ হয়ে যায়, তাই নুসরাত ওনাকে নিয়েও হসপিটালে যায়। তখন ওই হসপিটালে রফিকুল সাহেবকে আইসিইউতে নিয়ে রাখা হয়। আকাশ ওনাকে পরীক্ষা করার জন্য আসে, কেননা রফিক সাহেবের বুকে সমস্যা, আর যিনি এই রোগের চিকিৎসায় উনি এখনো হসপিটালে নেই, তাই ওনার পরিবর্তে আকাশ এখন দেখাশোনা করছে। আকাশ আসতেই নুসরাত দাঁড়িয়ে যায়। ম্যাম আপনি বসেন, আমি দেখতেছি বিষয়টা। নুসরাত বসে থাকে। আকাশ রফিকুল সাহেবকে দেখে
কয়েকটা টেস্টের জন্য পাঠিয়ে দেয়। টেস্টগুলো করার শেষে আকাশ রিপোর্টগুলো দেখতে থাকে। আকাশের এমন করে রিপোর্ট দেখতে দেখে নুসরাত বলে ওঠে, আব্বুর কোনো অসুবিধা হয়নি তো? আসলে রিপোর্ট তো অন্য কথা বলছে। ওনার বুকে ছোট একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা অপারেশন করে ঠিক করে দিতে হবে। কি বলছো? এখন এতে কোনো রিস্ক নেই তো? না, তেমন কোনো রিস্ক নেই, তবে অপারেশন আজকেই করতে হবে, কেননা এই ছিদ্র দিনে দিনে বড় হতে থাকবে। যত বড় হবে ওনাকে বাঁচানোর চান্স ততই কম হতে থাকবে। তাহলে অপারেশনের ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে অপারেশনের ব্যবস্থা করতেছি। কিন্তু অপারেশন কে করবে? কেন? আব্বুর অপারেশন কে করবে তা কি আমি জানতে পারি না? জানতে পারো, সমস্যা নেই। তাহলে বলো। অপারেশন করব আমি। কি? তুমি করবে? তুমি তো এখানে ডক্টর হওনি। ডক্টর হনি তো কি হয়েছে, আমাকে কি ভরসা করা যায় না? করা যায়, কিন্তু সাবধানে করবে। আমি তাহলে অপারেশন করতে গেলাম। আকাশ অপারেশন করতে চলে যায়। অপারেশন শেষ করে বাইরে বেরিয়ে আসে। আকাশ বাইরে বের হলে নুসরাত সামনে আসে। আব্বু ঠিক আছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা? উনি কি নিয়ে এত টেনশন করে? তা তো জানি না, তবে তবে কি? আমার বিয়ে নিয়ে একটু টেনশন করে। তাহলে বিয়ে করে নিলেই তো পারেন। কারোর জন্য অপেক্ষা করছিলাম। কার জন্য? তোমার জন্য। আমার জন্য মানে? পরে বলবো, আগে আব্বু সুস্থ হোক তারপর। ঠিক আছে। এক সপ্তাহ পর নুসরাতের আব্বু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। এদিকে রানা নুসরাতকে কিডন্যাপ করার জন্য এখনও ফাঁদ পেতে রেখেছে, যা নুসরাত জানে না। এদিকে নুসরাত আকাশের সাথে দেখা করার জন্য বের হয়। এই সুযোগেই রানা নুসরাতকে কিডন্যাপ করে নিয়ে যায়। অনেকদিন পর আমার মনের আশা পূরণ হলো। মানে কি বলতে চাস? তোকে নিজের করে পাওয়ার জন্য কত বছর না আমি অপেক্ষা করেছি। আর যখন তোকে তুলে নিয়ে এসেছি, তখন তোকে আমি বিয়ে করবই। তুই জানিস না আমি কে? যদি জানতি তাহলে এত বড় একটা কাজ করার সাহস তুই পেতি না। তুই এই দেশের প্রধানমন্ত্রী, আর আমি তোকে ভালোবাসি। তোকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুই আমার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছিস। তাই আজকে তোকে প্রথমে ভোগ করবো, তারপর তুই নিজে থেকে আমাকে বিয়ে করবি। কারণ বিয়ে না করে তোর কাছে যে আর কোনো উপায় থাকবে না। দেখ, আমার এত বড় সর্বনাশ করবি না। তাহলে আমাকে বিয়ে কর, তাহলে বিয়ের পর যা হওয়ার হবে। আমি আকাশকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। তোমার আর ওই ছেলেটার একই কথা। ওকেও যখন ধরে নিয়ে এসেছি, ওই একই কথা বলেছে। এখন তুই একই কথা বলছিস। আমি কাজে নিয়ে আসতেছি, 1 ঘন্টার ভিতরে তৈরি হনে। না, আমি তা কখনোই করব না। ওই তোরা দাঁড়িয়ে না থাকে, ওকে বউ শাস্তে যা 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 লাগে সব কিছু পরিয়ে দে তাড়াতাড়ি। রানা বের হয়ে আসে। অন্যদিকে আকাশকে সিকিউরিটির ব্যাপারে জানায়। আকাশ সবটা শুনে একটা বাইক নিয়ে বেরিয়ে যায়। কেননা আকাশ ভালো করেই জানে কোথায় নিয়ে যেতে পারে নুসরাতকে। আকাশ ওখানে গিয়ে দেখে চারিদিকে লোকজন দাঁড়িয়ে আছে, আর রানা নুসরাতকে জোর করে বসিয়ে রেখেছে। আকাশকে দেখে লোকগুলো মারতে আসে। আকাশ কোনো উপায় না পেয়ে মারতে আসে রানাকে। রানাকে মারতে গেলে ওর লোকজনকে আকাশকে মারার জন্য। আকাশ ওদের মেরে মেরে শুয়ে দেয় মাটিতে। আকাশকে দেখে নুসরাতের মুখে হাসি ফুটল। সবার মার খাওয়া শেষে রানাকে আকাশকে মারতে থাকে। আকাশের রানাকে মারতে থাকে। এক পর্যায়ে আকাশ গুলি করে রানাকে মেরে ফেলে। রানা গুলি খেয়ে মারা যায়। রানা মরে যাওয়ার পর ওখানের সিকিউরিটি আর পুলিশ আসতে থাকে। পুলিশ আসার আগে নুসরাত আকাশের হাত থেকে বন্দুক নিয়ে নিজের হাতে রাখে। পুলিশ ওখানে এসে সবাইকে নিয়ে চলে যায় আর বলে, ম্যাম, ওনাকেই। আমি মেরেছি, তোমরা এদেরকে নিয়ে যাও, আমি আসতেছি। ঠিক আছে ম্যাম। পুলিশ লাশগুলো আর যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে চলে যায়। ওরা যাওয়ার পর নুসরাত আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরে কাঁদছো কেন? আমি ঠিক আছি। আমি তো ভয় পেয়ে গিয়েছি। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। কিন্তু তুমি তো প্রধানমন্ত্রী আর আমি গ্রামের ছেলে, আমাদের এই মিলন হবে কি করে? কেন? গ্রামের ছেলেকে বিয়ে করলে কি হবে? কিছু হবে না। একদিন তুমি তো বলেছিলে গ্রামের ছেলেকে বিয়ে করবে না, আর তুমি আমাকে ভালোবাসোনি। আমার থেকে সুবিধা নেওয়ার জন্য তুমি। প্লিজ ওইসব কথা বাদ দাও। আমি চেয়েছি তুমি আগে ডক্টর হও, তারপর আমরা বিয়ে করব। কারণ আমি প্রধানমন্ত্রী হয়ে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছি। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন আমাকে প্রথম প্রথম ডিস্টার্ব করতে, আমার তখন অনেক রাগ হতো। কিন্তু আস্তে আস্তে সেই রাগ ভালোবাসায় পরিণত হয়।
আমি সবকিছু জানি, সেজন্য আমার খেয়াল রাখার জন্য তুমি সিকিউরিটিদের বলতে আমার খেয়াল রাখার জন্য। হুম, সেই জন্য আমি তোমার ডাক্তার হওয়ার অপেক্ষায় ছিলাম, যাতে করে আমি সবাইকে বলতে পারি আমি একজন ডক্টরকে বিয়ে করেছি। আচ্ছা এখন চলো, অনেক রাত হয়েছে, এখান থেকে এবার আমাদের বের হতে হবে। হুম, চলো। আকাশ নুসরাতকে বাইকে করে নুসরাতের বাড়ি দিয়ে আসে। নুসরাত আকাশকে নিয়ে ওর বাড়িতে ঢুকে যায়। বাড়ির ভিতরে গিয়ে নুসরাত ওর বাবার কাছে গিয়ে নিয়ে যায়। দেখো আব্বু, তোমার জামাইকে নিয়ে এসেছি। আকাশ এসেছে তাহলে? হ্যাঁ বাবা। তোমার বাবাও কি? হুম, বাবা সব জানে, আর বাবাই তো বলেছে আমাকে তোমার বিপদ, তাই তো তোমার খেয়াল রাখার জন্য সিকিউরিটি আব্বুই বলছে রাখতে। বসো বসো জামাই, আমার পাশে এসে বসো। ঠিক আছে আঙ্কেল। দেখো, তোমার সাথে নুসরাতের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, তবে নুসরাত গ্রামে গিয়ে থাকতে পারবে না মনে হচ্ছে। তাছাড়া তুমি তো বুঝতেই পারছো। তাহলে আমার একটা কথা ছিল। কি কথা? আমি তাহলে নুসরাতকে নিয়ে গ্রামে যেতে চাই, ও আমার সাথে গ্রামে যাবে আর ওখানে আমাদের সাথেই থাকবে। এরপর বাবা মায়ের সাথে এক সপ্তাহ থেকে আমি বাবা মাকে নিয়ে এখানে আসব, তারপর আমাদের বিয়ে হবে। কিন্তু তাহলে তোমাদের ব্যবসা? তা আমার চাচা দেখাশোনা করতে পারবে, তাছাড়া এতকাল বাবা আর চাচা মিলেই তো ব্যবস্থা দেখা এসেছে। তাহলে কবে যেতে চাও ওখানে? তবে শুধু আমি আর নুসরাতই যাব, আর কেউ যেতে পারবে না, মানে ওর সাথে কোনো সিকিউরিটি যাবে না, আমরা সাধারণভাবেই যাব। নুসরাত, এ ব্যাপারে তোর মন্তব্য কি? দেখুন, গ্রামে ওকে নিয়ে কেউ বাজে কথা বলতে পারবে না, তাই কোনো সমস্যা হবে না। ঠিক আছে আব্বু, আমি ওখানে গিয়ে 7 দিন থাকবো, ততদিন তুমি এই দিকটা সামলে নিও। ঠিক আছে, আমি তাই করব। পরের দিন আকাশ নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় শুধুমাত্র একটা পিস্তল দেয় আকাশ, আর নুসরাতের ব্যবহার করা ব্লুট প্রুফ গাড়িটা নেয়। আকাশ গাড়ি ড্রাইভ করছে, আর নুসরাত আকাশকে ধরে বসে আছে। আকাশ নুসরাতকে নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে আকাশের বাবা মা অনেক খুশি হয়, ওনারা নুসরাতকে দেখে ঘরে তুলে নেয়। এদিকে নুসরাতের আসার খবর অনেক লোকই জেনে যায়, তাই সবাই নুসরাতের সাথে দেখা করার জন্য আসে। নুসরাত সবার সাথে কথা বলে। চিন্তা করবেন না, এই গ্রামে যে সকল জিনিসের অভাব আছে আমি সকল অভাব পূরণ করে দিব, তাই আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনারা শুধুমাত্র নিজেদের চেয়ারম্যানকে বলবেন দস্তখত করে দিতে, বাকিটা আমি দেখে নিব। তাই আপনারা এবারে আসতে পারেন। আমি শুধুমাত্র এখানে এসেছি কয়েকদিন থাকবো আমার স্বামীর সাথে, এরপর আমি আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি ওনাদের নিয়ে ফিরে যাব। গ্রামের সবাই খুশি হয়ে চলে যায়। এদিকে রাতে নুসরাতের পছন্দ করা সবকিছু রান্না করাতে থাকে। নুসরাত এইগুলো খেয়ে অনেক মজা পায়। রাতে নুসরাত চলে যায় আকাশের আম্মুর কাছে। বৌমা, তুমি এই রুমে? কেন আম্মু, আমি কি আসতে পারি না? তোমার যখন ইচ্ছে হবে আসিও, কিন্তু রাত 12টা বাজে, আকাশ তো তোমার জন্য অপেক্ষা করছে। আম্মু, আমাদের তো এখনো বিয়ে হয়নি, আর তাছাড়া আমরা 1 সপ্তাহ এখানে থেকে আপনাদের এখান থেকে নিয়ে যাব। তাহলে আমাদের ব্যবসা কে দেখবে? আমি দেখবো, চিন্তা করো না। আর তাছাড়া চাচা তো আছেই, আমি মাসে যতবার সময় পাই এসে দেখে যাব। তাহলে তো ভালোই হয়, কিন্তু আমি চাই তোদের বিয়েটা গ্রামেই দিতে। ঠিক আছে আব্বু, আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করেন, আমি আব্বুকে কল করে বলতেছি, তাহলে উনি কালকেই চলে আসবে, আর আমাদের বিয়ের পর উনি আবার চলে যাবে। ঠিক আছে, তাই করো। পরের দিন সকালে আকাশে নুসরাতের বিয়ের আয়োজন করা হলো। আকাশের আব্বুর দোকান থাকায় ওইখান থেকে বিয়েতে খাওয়াতে যা যা লাগবে সবাই আয়োজন করে থাকে। দুপুরের আগে নুসরাতের আব্বু চলে আসে। নুসরাতকে লাল বেনারসি শাড়ি পরিয়ে দেওয়া হয়। এরপর ঘরের ভিতরে কাজে এসে বিয়ে পরিয়ে দিয়ে যায়। বিয়ে শেষে খাওয়া দাওয়া করে নুসরাতের আব্বু চলে যায়। রাতের বেলা নুসরাতকে আকাশের রুমে বসানো হলো। আকাশ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধের আওয়াজ শুনে নুসরাত আকাশের পাশ হয়ে সালাম দিতে আসে। দেখলে তো, শেষমেশ এই গ্রামের ছেলেকেই বিয়ে করতে হলো। হুম, তা তো করলাম, এখন সালাম দিয়ে নিই তোমাকে। আচ্ছা দাও। নুসরাত সালাম দিতে গেলে আকাশ নুসরাতকে নিচ থেকে উঠিয়ে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, তোমার স্থান আমার পায়ে নয়, বুকে। কি, আমি তোমার মা হই? সরি বউ, মুখ ফসকে বেরিয়েছে, আসলে জীবনে প্রথম বিয়ে তো তাই। তাই বলে এত বড় ভুল? তাহলে এরপর বিয়ের সময় মনে রাখবো নি।
কি বললি? করাচ্ছি তোকে বিয়ে। বলে আকাশকে খাটের উপর ফেলে দেয় আর নুসরাত ও আকাশের গায়ের উপরে শুয়ে পড়ে। পাঠক পাঠিকাগণ, এইভাবেই শেষ হলো একজন গ্রামের ছেলে প্রধানমন্ত্রীর সাথে প্রেম করার কাহিনী।